সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএস এর। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস সাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি চুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেড়ে তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্তর। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতে হবে। 70 টাকা, হ্যাঁ। এখন আবার কইতেছে তারা বাসে থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না। তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আস্থা দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো অগ্রিম আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাসস্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছি বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাসস্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে মার এই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লইয়া থাকা বাড়ি। এরপর আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনা সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওই টেবিলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম। সাথে আছে কমল, তার দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলে ফিল্টার আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো, একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি না, আমি সরাইছি না দিকে মাল আজকব দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো গপ্পত নাই, বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোক মাথা আছে, আমরা ওই মোটা অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন। তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। ঘুমাইছি আমার একটাই না দুইটা পালাইয়া যেমনে পারে এমনি মারুম আমি বলে তাই বকছি বলে তাই না গাড়ি করতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিধাই মনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় হচ্ছে ঘটনা? 9টার সময় রাত্রবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ, এরপরে আরো 2জন আয় আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস ডিভিসি শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি, এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ঝুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধানগর স্ট্যান্ডে। না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সবদিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গঞ্জাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আর্থিক পাশ করা স্বামী, অভাবের কারণে উনি আত্মহরণের পথ আত্মহত্যা মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গঞ্জাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহল্লার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে
সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বের সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে এখানে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद भी हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है, साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 ফাংশনাল हैं और ফাংশনাল। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे, जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, तो टोटल 3 NDRF की टीम डिप्लॉयड रहेंगी।
इसके अलावा स्टेट डिजास्टर रिस्पांस फोर्स है, उसके भी जो भी टीम्स है वो हम लोग। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी, जिसमें सभी एयरलाइन और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड लैंडिंग एजेंसी उनको बुलाया था, और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी, और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें, ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है तय कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং আলাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়াতে গেছি, পান খাইতে পরে এটা খাইতো নাই যখন এটা খাওয়াতে গেছে আমার নিজের বাগান থেকে। গুলিটা কে করছে? কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? তিনটা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিচ্ছে? আচ্ছা, কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? ছিল আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গা হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া দিকে গেছে আপনাদের দিকাছে প্রধানের দিন আমরা কোন দরকার নাই। কি কেমনে নিবেন আমরা কি
যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরের 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে, যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটো গাড়ির সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই, আসলে দুটা কুত্তা ঝগড়া লাগবে ভাই, আমাদের ব্রেক দিতে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসে তো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। হ্যাঁ ভাই। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরবর্তী সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিকনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটিও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক, আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে, রবিবার ভোর আনুমানিক 5:30 নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান, মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার যে নিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর এরপরে এটা আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করত সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘরে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা না, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো প্রেমের কোনো সম্পর্ক টম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে না? আমার সকালে মাল পড়ে দিল। আচ্ছা, বাপু চাইছি মাল পড়ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন। তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি। 6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ।
ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে
সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে আমাদের। কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্র্যানাইটের নিয়ম। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল? এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন করার পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তী, নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগের বাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন আমরা মতো উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন আমরা। একজন চেয়ারম্যান না পুলিশ জানি সম্ভবত স্টেশনে মনে হয়, তাই এসে আমরা গেলাম দিতে সেটা রিজার্ভেশন আমরা খালি আসছিল। তো কইতাছে রিজার্ভেশন আমরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে সেটা তোমরা আরেকটা আমরা মধ্যে যাও। তো ওই সময় সারা টাইমে আছে ট্রেন, কিন্তু তাই আমরা ট্রেনে রাখছে না। তোমরা তাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, কি কারণে আমরা গেছি উঠতাম আর একটা আমরা মধ্যে উঠতে যেতাম গা, দৌড়ও লাগছে, মাসিও দৌড়তে শিখে আমিও দৌড়ছি, কিন্তু দুজন কারণে আর উঠতে পারছি না। তারা পিছন দিয়ে ডাক্তার জন্য দিছে, আর আমি তুটতে গেলাম গাড়ি, আমার মাসির ফেলা এসে আমার যাই মনে মাসি পড়ে আছে ট্রেনে নিচে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসির? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগান বাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? মাঘাটি তেলিয়ামুড়া থেকে। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মৌন মিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব। সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য জাতীয় ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19 মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন,
টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাব। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর কুইজলাংজা বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও দুজন অংশগ্রহণ করেছে, দুজন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই দুই ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে চতুর্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে, হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের তৃতীয় স্থানাধিকারী পোলস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোলস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোলস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোলস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন, বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও
হ্যাঁ সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, হ্যাঁ, এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা হ্যাঁ অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, হ্যাঁ আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। नाउ आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्दर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and the squally wind 50-60 and इसके साथ heavy to very heavy rainfall होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई। उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थो। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয়, এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বর্ষা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে। সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতী তাণ্ডবকে শক্ত হাতে দমন করে, সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রাডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন, তারা মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্বালান মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিড ব্রেকার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কী নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে আমরা। কী গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যানাইটের নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠেছিল তারা, আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কী ছিল, এরকম আক্রমণ করার কী কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারেই সহেলি, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে মৃত যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সহেলি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মাল তুলে ফেলে দিল, মাল তুলে ফেলে দেওয়া, বাবু তুমি যাবো, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা না, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো প্রেমের কোনো সম্পর্ক টম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে না? আমার সকালে মাল পেতে। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন হ্যাঁ, আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, খবর পাই যে আমরা 7C কোনার মানে জফর গাছ আছে একটা, হাত লাগায় মরছে। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখছি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? চিনা গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে কোত্থেকে এসে? না। এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছে পুলিশে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশে লোককে খবর দিয়েছি, গেছে, আপনি বোঝা।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক, তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে তুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আমজনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি? অরূপ, এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারে ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না, 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ধরেন না, আপনি ধরেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার ধরেন না, এটা সরকারি জিনিস, সরকারি জিনিস আপনি ধরেন না, হ্যাঁ 5 বছর কি 5 বছর কই আছিল, 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমে তুই দিয়া জিগে গেছে প্রধানের দিন আমরা কোন দরকার নাই, প্রধানের উপর প্রধান আছে, এখানে কাজ করে এই ভিডিওটা করে কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না, এটা কই লাগাই দে, আরে কই লাগাই কই লাগাই দে, কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল অন যাইবো কি রে। আচ্ছা ঠিক আছে রাখ, অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাইেন না, এই ভিডিওটা কর কত আরো প্রোটেস্ট করব, এটা কর দাও দিত না, এটা সরান দিত না, আর এটা কত প্রধান না করছে, এসএমের কাছে যাবো আমি, ভিডিও কর এসএমের কাছে যাবো, আরে এসএম তো আমার গলা তো দিকে লিখা, আমার গলা তো গেলে আমরা কি হইব না, সরকারি জায়গা সরকারি কন্যা প্রধান মেম্বারের সঙ্গে একজনে কি কথা কইতো, 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা এটা রাস্তায় টাকা, ওই রাস্তার টাকা, রাস্তার টাকা, না তুমি কথা এটা রাস্তার টাকা, এই কথা এই তো সভাপতি আছে, না মা ও কি জানা লাগবো, হ্যাঁ জায়গা দখল করে বসলে দেখবেন টাকাটা মানে মানে নিছো তোমরা নিয়ে যারা কোনে প্রেম করতে সেটা শুরু ইনভলভ মত কাম করতে নাও কই দিকে তো এটা পাতা না দিলে ইনভলভ মত টাকা এটা দেখ স্কিম দিছে কোনে অনেক কথা দাও না, অনেক কথা না তুমি লাগা যাবে না, নাড়ে কইলি তোরা নাড়ে কান দিকে বড় কথা তো করছি আমরা কোন না তো বেশ শুনলাম আমরা, হ্যাঁ কবে কইছে ধর্ম ঠাড়ার মধ্যে তোরা কোলা করব তো কইলি না কবে কইছে কথাটা ভগবানের কাছে বিচার দিছি আর সবাই শুনে গেছে, সবাই শুনে গেছে, এটা কথা ধন্যবাদ কি লইয়া কইছে ভগবানের হরব তোরা করে দেখি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএসের। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল মন্ত্র। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তোলা তুলছে 70 টাকা। হ্যাঁ, এখন আবার কোথাছে তারা বাসের থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না, তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, আপনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাস স্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছে বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাস স্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে কোহে কোটা করে নেহার মার এই কষ্ট কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লয়ে থাকা বাড়ি। এরপর আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরা লাগাইছে, করতে পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওইটি বলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম, থাকি আছে কমল তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার বিল জলে বিলটা আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি নি, আমি সরাইছি না দিকে মাল আজকাল থেকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো গপ্পত নাই। বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোক মাথা আছে। অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন, তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গায়? সিদাইমনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ, আরো 2 জন আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি, এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি চুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেরে তাই আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্তর। 3টা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সব দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গঞ্জাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আর্থিক পাঠ করা স্বামী, অভাবের কারণে উনি আত্মহরণের পথ আত্মহত্যা মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গঞ্জাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহলার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে
ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বাধীন সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है। साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 फंक्शनल हैं और फंक्शनल। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे, जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, तो टोटल 3 NDRF की टीम डिप्लॉयड रहेंगी। इसके अलावा स्टेट डिजास्टर रिस्पांस फोर्स है
उसके भी जो भी टीम्स है वो हम लोग। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी, जिसमें सभी एयरलाइंस और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड लैंडिंग एजेंसी उनको बुलाया था, और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी, और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং আলাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়া গেছে, পান খাইবার ঘরে গেছে, এটা হয়তো নাই যখন এটা খাওয়া গেছে আমার নিজের বাগানকে। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? তিনটা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিচ্ছেন? আচ্ছা, পরিবারের কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? ছিল আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া জিগে গেছে প্রধানের জিগাছে প্রধানের জিগা না আমরা কোন দরকার নাই। প্রধানের উপর প্রধান আছে এখানে কাজ করে এই ভিডিওটা করে ওর ভিডিও কর লাগলা আপনি কি কেমনে নিবেন আপনি কি খাইছে আর আপনি ধরেন না কই লাগাই দিই আর কই লাগানোর কই লাগাই দিই কি লিখা
মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসিল আমি যাইবো কি রে। যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরে 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটো গাড়ির সামনে চলে আসে একটি পথ কুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই আসলে 2টা কুত্তা ঝগড়া লাগবে ভাই, আমাদের ব্রেক দিতে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসিতে যাই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতির সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিক নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30 নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আছে এমন সময় আপনার যে মিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে। এরপরে এটা আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল।
রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করত সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাটি কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? আমার সকালে মাল পরে। আচ্ছা, বাপু চাইছি মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন, তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি। 6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল, সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি, পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিক অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংকেতে কালকে ভোর নাগাদ
দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর ভেতরে আসলো 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্রেনাইটের নিয়ম। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম আক্রমণ করার? কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন পরার পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তী, নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগেরবাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন কামরার মধ্যে উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন কামরা। একজন কেউ আসছেন না পুলিশ জানি সম্ভবত স্টেশনে মনে হয়, তাই এসে আমরা ট্রেন থেকে নামাই দিচ্ছে। বুঝতে রিজার্ভেশন কামরা খালি আসছিল, তো কইতাছে রিজার্ভেশন কামরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে ছিটা তোমরা আরেকটা কামরার মধ্যে যাও। তো ওই সময় 7:30 টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, এই কারণে আমরা গেছি, উঠতাম আরেকটা কামরার মধ্যে উঠতে যেতাম গা, দৌড়ও লাগছে, মাসিও দৌড়ছে, শিখে মতো আমিও দৌড়ছি, কিন্তু দুজনের উপরে কারণে আর উঠতে পারছি না। তারা পিছন দিয়ে ডাক্তার জন্য দিচ্ছে, আর আমি ছুটতে গেলাম গাড়ি, আমার মাসির ফলে এসে মার যাই মনে মাসি পড়ে আছে ট্রেনে নিচ্ছে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসির? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগানবাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? কুমারঘাটে, তেলিয়ামুড়া থেকে। হ্যাঁ। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও।
দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মৌন মিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব, সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রেসিডেন্ট প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19 মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল
শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাবো। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর ইজলাং দেব বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও দুজন অংশগ্রহণ করেছে, দুজন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই দুই ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে চতুর্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে। হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের তৃতীয় স্থানাধিকারী পোস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন, বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে
অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। नाउ आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्थर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and that squalling wind 50-60 and इसके साथ heavy to very heavy rainfall होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई। उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थ। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয়, এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বর্ষা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে, সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতি তাণ্ডবকে শক্ত হাতে দমন করে, সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রেডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্বালানি মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার গান সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে আমরা। কি গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যানাইটের নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠেছিল তারা, আর ওঠার পর আমরা তার আগে ডিটেন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারেই সহেলি, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক, যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সহেলি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মালটুল ফেলে দিল, মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, তুই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা না, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো প্রেমের কোনো সম্পর্ক কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া হয়েছে না? আমার সকালে মাল পাঠাই দিই। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, স্নান টান করে খবর পাই যে আমরা 7C কোনার মানে জফর গাছ আছে একটা, হাত লাগায় মঠে উঠেছিল। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে? কোথেকে গেছে না। এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছে পুলিশকে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশে লোকের খবর দিয়েছি, গেছে, আপনি বোঝা।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক, তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তো যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে খুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আমজনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি? অরূপ, এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না এসডিএমের কাছে 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ধরেন না না আপনি ধরেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার ধরেন না, এটা সরকারি জিনিস, সরকারি জিনিস আপনি ধরেন না, হ্যাঁ পাঁচ বছর কি 5 বছর কই আছিল, 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমের প্রধানের দিকে আমরা কোন দরকার নাই। কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না, এটা কই লাগাই দেই, আরে কই লাগাই দেই, কই লাগাই দেই, কি কাজু কি লিখা, এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল, আমি যাইবো কি রে। আচ্ছা ঠিক আছে দেখ, অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাইেন না, এই ভিডিওটা কর কত দিত আরো প্রোটেস্ট করব, এটা কর দাও দিত না, এটা সমান দিত না, আর এটা কত প্রধান না করছে, এসডিএমের কাছে যাবো আমি, সরকারি জায়গা, সরকারি কন্যা প্রধান মেম্বারের সঙ্গে একজনে কি কথা কইতো, 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা সভাপতি আছে, না ও মা ও কি জানা লাগবো, হ্যাঁ জায়গা দখল করতে পারছো না, দেখবেন টাকাটা মানে মানে নিশ্চয় তোমরা নিয়ে যারা ওখানে আরো সবাই শুনে গেছে, সবাই শুনে গেছে, কি লইয়া কইছো স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএস এর। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস সাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি চুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধানগর স্ট্যান্ডে। না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত্র। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলতে হবে 70 টাকা। হ্যাঁ, এখন আবার কোথাছে তারা বাসে থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পর একটা দিন পর, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না, তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপি স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের পরিত্রাণ দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো অগ্রিম আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাস স্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছি বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাস স্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে মার এই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লইয়া থাকা বাড়ি। এরপর আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। টেবিলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম। থাকি আছে কমল তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলে বিলটা আসলো,
টেবিল আসলো, চেহারা আসলো, আমার দোকানে মাল আসলো। একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাবি না, আমি সরাইছি না দিকে মাল আজকব দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো কপত নাই। বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোক মাথা আছে। অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন। তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। আমার একটাই না দুইটা পালাই যেমনে পারে এমনি মারুন আমি বলে তাই বকছি বলে দেখেন না গাড়ি করতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিজাইমনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় হয়েছে ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ। আরো 2 জন আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। 3টা স্ট্যাডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সব দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর বিচারে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহল্লার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না,
বাধ্য হচ্ছে অনাহার তারের হাত থেকে পরিত্রাণ পেতে সন্তান বৃদ্ধি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বাধীন সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোন নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে এখানে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है, साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 फंक्शनल हैं और फंक्शनल। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे
जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, टोटल 3 एनडीआरएफ की टीम डिप्लॉयड रहेंगी। इसके अलावा स्टेट डिजास्टर रिस्पॉन्स फोर्स है, उसके भी जो भी टीम है वो हम लोग। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी जिसमें सभी एयरलाइंस और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड हैंडलिंग एजेंसी उनको बुलाया था और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং হালাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়া গেছে, পান খাইতে পরে এটা খাইতো নাই যখন এটা খাওয়া গেছে আমার নিজের বাগান। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখি না। কয়টা গুলি লাগছে শরীরে? 3টা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিচ্ছেন? আচ্ছা, পরিবারের ফোন কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি পান খেতে গেছিলেন? আমি খাচ্ছিল আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কেমনে কইতাম তার লোকে আমার কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া জিগা গেছে প্রধানের জিগা প্রধানের জিগা না আমরা কোন দরকার নাই।
কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না এটা কই লাগাই দেই আর কই লাগানো কই লাগাই দেই এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসলে আমি যাইবো কি রে যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরের 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটোগাড়ির সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই আসলে দুটা কুত্তা ঝগড়া লাগবে ভাই আমাদের ব্রেক দিচ্ছে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসিতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে? ভাই। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজির রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরবর্তী সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিকনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটিও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার যে নিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর। এরপরে এটা
আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করতো সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘরে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া হয়েছে না? আমার সকালে মাল পাঠাই। আচ্ছা, বাপু চাইছি মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন। তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি।
6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী,
স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। আটকানোর পর ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। আর কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। তার বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। আমরা কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্রেনাইটের নিয়স। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম আক্রমণ করার? কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন পরার পর সেটাই জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তী, নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগের বাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন আমরা মতো উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন আমরা। একজন না পুলিশ জানি সম্ভবত স্টেশনে নয়, তাই না এসে আমরা ট্রেন থেকে গেলাম দিতে বুঝতে রিজার্ভেশন আমরা খালি আসছিল। তো কইতাছে রিজার্ভেশন আমরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে সেটা তোমরা আরেকটা আমরা মধ্যে যাও। তো ওই সময় সারা টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই না আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, এই কারণে আমরা গেছি উঠতাম, আর একটা আমরা মধ্যে উঠতে যেতাম গা দৌড়ও লাগছে, মাসিও ধরছে শিখে মতো আমিও ধরছি, কিন্তু দুজন কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ডাক্তার জন্য দিছে, আর আমি উঠতে গেলাম গাড়ি, আমার মাসির ফেলা এসে মার যাই মনে মাসি পড়ে আছে ট্রেনের নিচে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসির? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগান বাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? কুমারঘাটে, তেলিয়ামুড়া থেকে। হ্যাঁ। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মৌন মিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব। সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রেসিডেন্ট প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আছেন আমাদের কোচ হিসাবে উনি আছেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19শে মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা।
রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাবো। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর কুইজলাংজা বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও দুজন অংশগ্রহণ করেছে, দুজন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই দুই ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে চতুর্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে। হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের তৃতীয় স্থানাধিকারী পোলস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোলস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোলস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোলস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন, বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও হ্যাঁ সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, হ্যাঁ, এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা হ্যাঁ অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, হ্যাঁ, আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। नाउ आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्थर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and that squally wind 50-60 एंड इसके साथ हेवी टू वेरी हेवी रेनफॉल होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है। वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई, उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थ। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয়, এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বর্ষা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে। সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতী তাণ্ডবকে শক্ত হাতে দমন করে, সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রাডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্বালান মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার গান সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পিএসএ আন্ডারে। কি গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যানাইটের নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠেছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারেই শৈলী, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক, যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। শহেদি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মাল টুলে ফেলে দিল, মাল টুলে ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা না, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো প্রেমের কোনো সম্পর্ক টম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে না? আমার সকালে মাল পেতে দিই। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, খবর পাই যে আমরা 7C কোনার জাফর গাছ আছে একটা, হাত লাগায় মরছে। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখছি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? চিনা গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে কোত্থেকে এসে? না। এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছে পুলিশকে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশে লোককে খবর দিয়েছি, গেছে, আপনি বোঝা।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক। তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে খুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আমজনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি অরূপ? এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যে শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারে ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না, 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি করেন না, আপনি করেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার করেন না, এটা সরকারি জিনিস, সরকারি জিনিস আপনি করেন না, হ্যাঁ 5 বছর কি 5 বছর কই আছিল, 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমে, প্রধানের দিকে আমরা কোন দরকার নাই। কি কারণে নিবেন আপনি কি খেলছে, আরে আপনি ধরেন না, এটা কই লাগাই দিই, আরে কই লাগাই দিই, কই লাগাই দিই, কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল, আমি যাইব কাকি রে। আচ্ছা ঠিক আছে, দেখ অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাবেন না, এই ভিডিওটা কর কত আরো ফুটেজ করব, এটা কর দাও দিত না, এটা সরা দিত না, আর এটা তো প্রধান না করছে, এসএমের কাছে যাবো আমি, সরকারি জায়গা, এটা সরকারি কন্যা, প্রধান মেম্বারের সঙ্গে একজনে কি কথা কইতো, 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা, এই তো সভাপতি আছে, না মা ও কি জানা লাগবো, হ্যাঁ জায়গা দখল করে বসলে দেখবেন টাকাটা মানে মানে নিছো তোমরা নিয়ে যারা মানে শুরু মতো কাম করতে পারো না কেন সেই দিকে তো এটা বাধা না দিলে মন মতো টাকা এটা দেখ স্কিম দিছে স্কিমের কোনে অনেক পাচ্ছে না অনেক পাচ্ছে না না করছিলি তোরা না কেন তুই কি বলতে চাস করছিস আমরা কোন না তো বেশ সুন্দর আমরা হ্যাঁ কবে কইছে বরমু ঠাড়ার মধ্যে তোর বলা করব তো কইলি না কবে কইছে কথাটা নাই মানুষ ভগবানের কাছে বিচার দিছি আর সবাই শুনে গেছে এটা কথা ধন্যবাদ কি লইয়া কইছিস ভগবানের হরব তোর পরে দেখি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএস এর। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস সাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ঝুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল মন্ত্র। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতে হবে। 70 টাকা, হ্যাঁ। এখন আবার কইতেছে তারা বাসের থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না। তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাস স্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছে বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাস স্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে কোহে কোটা কোন হারে মার এই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লয়ে থাকা বাড়ি। এরপরে আবার যখন মানে অর্ডার দিছে ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওইটি বলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম, সাক্ষী আছে কমল, তার দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার বিল জলে বিলটা আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি আমি সরাইছি না দিকে মাল আজকব দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল কোনো গপ্পত নাই বিচার দিতে পারে যা তুই কোনো না বিচার দিবি আমার কাছে বড় বড় লোক আমার হাতে আছে। আমরা লই মোটর অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন। তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। ঘুমাইছি আমার একটা না দুইটা ফালাই যেমনে পারে এমনি মারুন আমি বলে তাইলে বকছি বলে দেখেন না গাড়ি কইতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিধাই মনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় হয়েছে ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ, এরপরে আরো 2 জন আয় আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি চুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধানগর স্ট্যান্ডে। না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সবদিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহলার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে
সেই জায়গায় উপজাতীয় অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্য দিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের ত্রিপক্ষের সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থায় নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटी है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है, साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 ফাংশনাল हैं और ফাংশনাল। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। मैं आपको बता देता हूँ, पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे, जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, तो टोटल 3 NDRF की टीम डिप्लॉयड रहेंगी।
इसके अलावा स्टेट डिजास्टर रिस्पांस फोर्स है, उसके भी जो भी टीम्स है वो हम लोग। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी, जिसमें सभी एयरलाइंस और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड हैंडलिंग एजेंसी उनको बुलाया था, और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी, और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें, ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং আলাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়া গেছে, পান খাইবার পরে এটা খাইতো নাই যখন এটা খাওয়া গেছে আমার নিজের বাগানকে। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? 3টা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিচ্ছে? আচ্ছা, পরিবারের ফোন কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? আমি খাচ্ছিল আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কেমনে কইতাম, তার লোকে আমার কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া দিকে গেছে প্রধানের দিকে আছে প্রধানের দিকে না, আমরা কোন দরকার নাই। প্রধানের কাছে করে
কি কারণে নিবেন আমরা কি খেয়েছি আর আপনি ধরেন না এটা কই লাগাই দে আর কই লাগাই দে কই লাগাই দে এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসলে আমি যাইবো কি রে যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরে 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটো গাড়ির সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই হাসপাতালে 2টা কুত্তা ঝগড়া লাগবে ভাই আমাদের ব্রেক দিতে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসে তো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। হ্যাঁ ভাই। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতির সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিক নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30 নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার এই যে মেয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর এরপরে এটা আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করত সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাতে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? আমার সকালে মাল পড়ে। আচ্ছা, বাপু চাইছি মাল পড়ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন। তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি। 6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ।
ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে
সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর ভেতরে আসলো 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। তার বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্র্যানাইট নিও। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে কোনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল? এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন পরার পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তীর, নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগেরবাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন কামরার মতো উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন কামরা। একজন না পুলিশ জানি সম্ভবত স্টেশনে মনে হয়, তাই না এসে আমরা গেলাম দিচ্ছে বুঝতে রিজার্ভেশন কামরা খালি আসছিল। তো কইতাছে রিজার্ভেশন কামরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে সেটা তোমরা আরেকটা কামরার মধ্যে যাও। তো ওই সময় 7:30 টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই না আমরা ট্রেনে রাখছে না। তোমরা তাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, এই কারণে আমরা গেছি উঠতাম আরেকটা কামরার মধ্যে উঠতে যেতাম গা। দৌড়ও লাগছে, মাসিও দৌড়তে শিখে মতো আমিও দৌড়ছি, কিন্তু 2 জন লোকের কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ডাক্তার জন্য দিছে, আর আমি ছুটতে গেলাম গাড়ি। আমার মাসির ফলে এসে মার যাই মনে মাসি পড়ে আছে ট্রেনে নিচে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসির? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগানবাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? মারঘাটে, তেলিয়ামুড়া থেকে। হ্যাঁ। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল।
তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মৌন মিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব। সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রেসিডেন্ট প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ইউনিয়নে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19 মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের
টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাব। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর ফিজলাং দেববর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও দুজন অংশগ্রহণ করেছে, দুজন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই দুই ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে চতুর্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে, হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের তৃতীয় স্থানাধিকারী পোস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন, বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, এবং
অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। नाउ आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्थर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and that swirling wind 50-60 and इसके साथ heavy to very heavy rainfall होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई। उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थो। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয়, এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বৎসা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে। সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতী তাণ্ডবকে শক্ত হাতে দমন করে, সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রেডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্বালানো মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডারের গান সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে আমরা। কি গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যানাইটার নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠেছিল তারা, আর ওঠার পর আমরা তার আগে ডিটেন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, এরকম ভাবে আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারে শৈলী, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক, যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সহেলি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মালটুল ফেলে দিল, মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা না, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো প্রেমের কোনো সম্পর্ক টম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? আমার সকালে মাল পেতে দিই। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, খবর পাই যে আমরা 7C কোনার মানে জফর গাছ আছে একটা, হাত লাগায় মরছে। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখছি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? চিনা গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে? কোত্থেকে এসে? না। এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছি পুলিশকে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশের লোকের খবর দিয়েছি, গেছে আপনি বোঝা।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক, তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তো যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে খুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আম জনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি অরূপ? এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা এই সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারে ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না এসডিএমের কাছে 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ধরেন না, না আপনি ধরেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার ধরেন না, এটা সরকারি দিনে সরকারি দিনে আপনি ধরেন না, হ্যাঁ আমরা এসডিএম 5 বছর কি 5 বছর কই আছিল না 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমে কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া জিগে গেছে প্রধানের জিগাছে প্রধানের দিন না আমরা কোন দরকার নাই না প্রধানের উপর প্রধান আছে এখানে কাজ করে এই ভিডিওটা করে কর ভিডিও কর না আপনি চলুন কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না এটা কই লাগাই দে আরে কই লাগালে কই লাগাই দে কি যাবো কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল আমি যাইবো কি রে। আচ্ছা ঠিক আছে দেখ অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাইেন না, এই ভিডিওটা কর কত ছিল আরো প্রোটেস্ট করব, এটা কর দাও দিত না, এটা সমাধান দিত না, আর এটা কত প্রধান না করছে এসডিএমের কাছে যাবো আমি, ঠিক আছে এসডিএমের কাছে যাবো, আরে এসডিএম তো আমার কথা ঠিক আছে আমার কি বলা দল তাহলে আমরা কি করব সরকারি জায়গা সরকারি কন্যা প্রধান মেম্বারের সঙ্গে একজনে কি কথা বলতো 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা তোমার সঙ্গে ব্যাপার এটা রাস্তায় বেরিয়ে ওই রাস্তার টাকা না তুমি কথা এটা রাস্তার টাকা এই গোমদা এই তো সভাপতি আছে না মা ও কি জানা লাগবো হ্যাঁ জায়গা দখল করে বসে দেখবেন টাকাটা মানে মানে নিশ্চয় তোমরা নিয়ে যারা মানে মন মতো কাম করতে পারো না কই দিকে তো এটা পাতা না দিলে মন মতো টাকা এটা দেখ কি স্কিম দিতে স্কিমের কোনে অনেক পাচ্ছে না অনেক পাচ্ছে না কিছু লাগা যাবে না না কইছিলি তোর না কারণ দিকে বড় কথা সব করছিস আমরা না তো বেশ সুন্দর আমরা হ্যাঁ কবে কইছে গর্ব ঢাকার মধ্যে তোর বলা করব তো কইলি না কবে কইছে কথাটা ভগবান কাছে বিচার দিছি আর সবাই শুনে গেছে সবাই শুনে গেছে হেদার কথা ধন্যবাদ কি লইয়া কইছ তোরা হরব তোরা পর দেখি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএসের। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ঝুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধানগর স্ট্যান্ডে। না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল মন্ত্র। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তোলা তুলছে 70 টাকা। হ্যাঁ, এখন আবার কোথাছে তারা বাসে থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পর একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না, তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আস্থা দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো অগ্রিম আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাস স্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছে বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাস স্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে মার ই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লইয়ে থাকা বাড়ি। এরপরে আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওইটি বলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম, থাকি আছে কমল তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলে বিলটা আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি না, আমি সরাইছি না দিকে মাল আজকব দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো গপ্পত নাই। বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোকের মাথা আছে। অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন। তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিজাইমনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় ছিল ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ। এরপর যে আরো 2 জন আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ঝুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মূল অন্ত। 3টা স্ট্যাডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সব দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহল্লার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে অর্থাহারে
প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বাধীন সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है, साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 ফাংশনাল हैं और ফাংশনাল। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, पर जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे। स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे, जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, तो टोटल 3 NDRF की टीम डिप्लॉयड रहेंगी। इसके अलावा स्टेट डिजास्टर रिस्पांस फोर्स है
उसके भी जो भी टीम से वो हम लोग ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी, जिसमें सभी एयरलाइंस और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड लैंडिंग एजेंसी उनको बुलाया था, और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी, और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং হালাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জেবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়া গেছে, পান খাইতে পরে এটা খাইতো নাই যখন এটা খাওয়া গেছে আমার নিজের বাগান থেকে। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? 3টা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিচ্ছে? আচ্ছা, পরিবারের ফোন কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? আমি খাচ্ছিল আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কেমনে কইতাম, তার লোকে আমার কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? ওই পরে আমার বাগান। থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া জিগা গেছে প্রধানের জিগা প্রধানের জিগা না আমরা কোন দরকার নাই।
কি কারণে নিবেন আপনি কি খেয়েছে আর আপনি ধরেন না এটা কই লাগাই দিই আর কই লাগানো কই লাগাই দিই এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসলে আমি যাইবো কি রে যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরের 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটোবারের সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই আস্তে দুটা কুত্তা ঝগড়া লাগবে ভাই আমাদের ব্রেক দিতে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসে তো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। ভাই কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজির রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আবেদনে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরবর্তী সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণভ দত্ত সহ তপন দে, মানিক নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার যে নিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর। এরপরে এটা
আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য, যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান, তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করত সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাতে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটাল ফেলে দিল। মালটাল ফেলে বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক টম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে না? আমার সকালে মাল পড়ে। আচ্ছা, বাপু চাইছি মাল পড়ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন, তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি, সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি।
6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 365 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে
আইন শৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসলো 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্র্যানাইটের নিয়স। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে? কোনো কিছু? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম আক্রমণ করার? কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে ছানবিন করার পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তী, নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগের বাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন আমরা মতো উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন আমরা। একজন চেয়ারম্যান না পুলিশ জানি অবস্থা স্টেশনে মনে হয়, তাই এসে আমরা ট্রেন থেকে আমার দিচ্ছে বুঝতে রিজার্ভেশন আমরা খালি আসছিল। তো কইতাছে রিজার্ভেশন আমরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে ছেড়ে তোমরা আরেকটা আমরা মধ্যে যাও। তো ওই সময় সারা টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, এই কারণে আমরা গেছি উঠতাম, আরেকটা আমরা মধ্যে উঠতে যেতাম গা দৌড়ও লাগছে, মাসিও দৌড়ছে শিখে মতো আমিও দৌড়ছি, কিন্তু দুজনের কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ডাক্তার জন্য দিছে, আর আমি ছুটতে গেলাম গাড়ি। আমার মাসের ফলে এসে মার যাই মনে মাসে পড়ে আছে ট্রেনে নিচে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসে? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগান বাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? কুমারঘাটে। তেলিয়ামুড়া থেকে? হ্যাঁ। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মৌনমিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব। সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রেসিডেন্ট প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসছেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য জাতীয় ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19 মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা।
রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাবো। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নাম্বার কুইজলাংজা বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও 2 জন অংশগ্রহণ করেছে। 2 জন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই 2 ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে 4র্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে। হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের 3য় স্থানাধিকারী পোস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন
বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। नाउ आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्थर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and that squally wind 50-60 and इसके साथ heavy to very heavy rainfall होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है। वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई, उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थो। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে রাজ্যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয় এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বৎসা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে, সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতি তাণ্ডবকে শক্ত হাতে দমন করে সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারে ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রাডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্বালান মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার গান সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পিএসএ 100। কি গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যানাইটের নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠেছিল তারা, আর ওঠার পর আমরা তার আগে ডিটেন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, এরকম ভাবে আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারেই সহেলি, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক, যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সহেলি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মালটুল ফেলে দিল, মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া হয়েছে না? আমার সকালে মাল পাঠাই। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, স্নান করে খবর পাই যে আমরা 7C কোনার জামাই জাফর গাছ আছে একটা, হাত লাগায় মঠে উঠেছিল। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? চিনা গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে কোত্থেকে এসে? না। এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছে পুলিশকে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশে লোকের খবর দিয়েছি, গেছে আসলে বোঝা যাচ্ছে।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক, তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে খুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আমজনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি? অরূপ, এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারে ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না জিমার কাছে 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ধরেন না না আপনি ধরেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার ধরেন না, এটা সরকারি জিনিস, সরকারি জিনিস ধরেন না, হ্যাঁ 5 বছর কি 5 বছর কই আছিল, 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমে, প্রধানের দিকে আমরা কোন দরকার নাই। কি কারণে নিবেন আপনি কি খেলছে আপনি ধরেন না, এটা কই লাগাই দিই, আরে কই লাগাইলে কই লাগাই দিই, এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল অঞ্চাই পোকা কি রে। আচ্ছা ঠিক আছে, দেখ অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাইেন না, এই ভিডিওটা কর কত আরো প্রোটেস্ট করব, এটা কর দাও দিত না, এটা সরান দিত না, আরে এটা তো প্রধান না করছে, এসডিএমের কাছে যাবো আমি, সরকারি জায়গা, এটা সরকারি কন্যা, প্রধান মেম্বারের সঙ্গে একজনে কেউ কথা কইতো, 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা, সভাপতি আছে না মা ও কি জানা লাগবো, হ্যাঁ আরো সবাই শুনে গেছে, সবাই শুনে গেছে, ধন্যবাদ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএস এর। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস সাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি চুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেড়ে তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্তর। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতে হবে। 70 টাকা, হ্যাঁ। এখন আবার কইতেছে তারা বাসের থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পরে একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দুটো কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না। তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো অগ্রিম আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাসস্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছি বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাসস্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে কয়ে করতে মার এই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লইয়ে থাকা বাড়ি। এরপরে আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওই টেবিলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম। সাথে আছে কমল, তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলে ফিল্টার আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি না, আমি সরাইছি না দিকে মাল আজকব দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো কপত নাই, বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোক মাথা আছে। অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন, তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। ঘুমাইছি আমার একটাই না দুইটা পালাইয়া যেমনে পারে এমনি মারুম আমি বলে তাই বকছি বলে তাই না ডিভাইডা কইতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিধাই মনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় হয়েছে ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ, এরপরে আরো 2 জন আয় আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস ডিবিসি শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি, এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধানগর স্ট্যান্ডে। না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সবদিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গঞ্জামছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ ধরেছেন, মারা যায় পূর্ণজয়। তার স্ত্রী মরমণি ত্রিপুরা গঞ্জামছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহলার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে
তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বের সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे ही हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। और साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है, साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 ফাংশনাল हैं और ফাংশনাল। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे, जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, तो टोटल 3 NDRF की टीम डिप्लॉयड रहेंगी। इसके अलावा स्टेट डिजास्टर रिस्पांस फोर्स है
उसके भी जो भी टीम्स है वो हम लोग ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी जिसमें सभी एयरलाइन और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड लैंडिंग एजेंसी उनको बुलाया था और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং আলাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়াতে গেছি, পান খাইবার পরে এটা খাইতো নাই যখন এটা খাওয়াতে গেছে আমার নিজের বাগান থেকে। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? তিনটা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিছে? আচ্ছা, কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গা হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া দিকে গেবে প্রধানের দিকে প্রধানের দিকে আমরা কোন দরকার নাই। প্রধানের কাজ করে এই ভিডিওটা করে
কাজে আপনি কি কারণে নিবেন আপনি কি খেয়েছে আর আপনি ধরেন না এটা কই লাগাই দে আর কই লাগানো কই লাগাই দে কি করব কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসলে যাইবো কাকিরে যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরের 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটোবারের সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই আসলে দুটা কুত্তা ঝগড়া লাগবে ভাই আমাদের ব্রেক দিতে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসিতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। হ্যাঁ ভাই। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজির রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরবর্তী সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিকনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটিও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার এই যে নিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর এরপরে এটা আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন।
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করত সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাতে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে না? আমার সকালে মাল পড়ে। আচ্ছা, বাপু চাইছি মাল পড়ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন। তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি। 6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ।
ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীর, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবক
এদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর ভেতরে আসলো 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। তার বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। আমরা কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্র্যানাইটের নিয়স। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল? এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন পরার পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তীর নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগের বাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন আমরা মতো উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন আমরা। একজন চেয়ারম্যান না পুলিশ জানি সম্ভবত স্টেশনে মনে হয়, তাই না এসে আমরা গেলাম দিচ্ছে বুঝতে রিজার্ভেশন আমরা খালি আসছিল। তো কইতাছে রিজার্ভেশন আমরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে সেটা তোমরা আরেকটা আমরা মধ্যে যাও। তো ওই সময় সারা টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই না আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই তেলে গাছতে বাড়িতে কুমারঘাটে, এই কারণে আমরা গেছি উঠতাম, আর একটা আমরা মধ্যে উঠতে যেতাম গা দৌড়ও লাগছে, মাসিও দৌড়তে শিখে আমিও দৌড়ছি, কিন্তু দুজন কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ডাক্তার না দিছে, আর আমি তুটতে গেলাম গাড়ি। আমার মাসির ফেলা এসে আমার যাই মনে মাসি পড়ে আছে ট্রেনে নিচে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসির? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগান বাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? মাঘাটি তেলিয়ামুড়া থেকে। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মনোমিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব। সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ইউনিয়নে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসছেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য জাতীয় ভালো কাজ করে, তার জন্য নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19 মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা।
রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাব। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর ইজলাংজা বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও দুজন অংশগ্রহণ করেছে, দুজন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই দুই ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে চতুর্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে, হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের তৃতীয় স্থানাধিকারী পোলস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোলস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোলস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোলস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন
বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও হ্যাঁ সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, হ্যাঁ, এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা হ্যাঁ অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, হ্যাঁ, আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। नाउ आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्थर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and the squally wind 50-60 and इसके साथ heavy to very heavy rainfall होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई। उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थ। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয়, এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বর্ষা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতী তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে। সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতী তাণ্ডবকে শক্ত হাতে দমন করে, সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রাইডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্বালানি মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিড ব্রেকার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে আমরা। কি গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যানাইটের নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা, আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারেই সহেলি, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক, যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে মৃত যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সহেলি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মালটুল ফেলে দিল, মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে, কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে না? আমার সকালে মাল পাঠাই। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, খবর পাই যে আমরা 7C কোনার মানে জফর গাছ আছে একটা, হাত লাগায় মরছে। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখছি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? চিনা গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে? কোত্থেকে এসে? এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছি পুলিশকে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশে লোককে খবর দিয়েছি, গেছে, আপনি বোঝা।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক, তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, তো যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে তুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আমজনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি অরূপ? এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারে ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না টিমের কাছে 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ধরেন না, না আপনি ধরেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার ধরেন না, এটা সরকারি জিনিস, সরকারি জিনিস আপনি ধরেন না, হ্যাঁ 5 বছর কি 5 বছর কই আছিল, 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমে তুই দিয়া জিগা গেছে প্রধানের দিন আমরা কোন দরকার নাই, না প্রধানের উপর প্রধান আছে এখানে কাজ করে এই ভিডিওটা করে কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না, এটা কই লাগাই দে, আরে কই লাগাই কই লাগাই দে, কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল অন যাইবো কি রে। আচ্ছা ঠিক আছে রাখ, অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাইেন না, এই ভিডিওটা কর কত আরো প্রোটেস্ট করব, এটা কর দাও দিত না, এটা সরান দিত না, আর এটা কত প্রধান না করছে, এসএমের কাছে যাবো আমি, আরে সরকারি জায়গা, সরকারি কন্যা প্রধান মেম্বারের সঙ্গে একজনে কি কথা বলতো, 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা সভাপতি আছে না মা ও কি জানা লাগবো, হ্যাঁ আরো সবাই শুনে গেছে, সবাই শুনে গেছে, স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএসের। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে 20 টাকা দিয়ে দিব, এক মাসে 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তোলা তুলছে 70 টাকা। হ্যাঁ, এখন আবার কোথাছে তারা বাসের থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পর একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না, তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিপিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আস্থা দিয়েছে আমরা সাইডে বসবো, উনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাস স্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছে বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাস স্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে কোহে কোটা কোনে হারে মার এই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লয়ে থাকা বাড়ি। এরপর আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনে সিসি ক্যামেরা লাগাইছে, করতে পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওইটি বলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম, থাকি আছে কমল তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার বিল জলে বিলটা আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি নি, আমি সরাইছি না দিকে মাল আজকাল থেকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো কপত নাই। বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোকের মাথা আছে। আমরা লই মোটর অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন। তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। ঘুমাইছি আমার একটা ইন্না দুইটা ফালাইয়া যেমনে পারে এমনি মারুন আমি বলে তাই বকছি বলে দেখেন না টিকাটা কইতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিধাই মোদপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় হয়েছে ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ, এরপর যে আরো 2 জন আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস সাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি চুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অংশ। 3টা স্ট্যান্ডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সব দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গঞ্জামছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথ মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গঞ্জামছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহলার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে
সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বাধীন সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা। রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है। साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 ফাংশনাল हैं और ফাংশনাল। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे, जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमारघाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, टोटल 3 NDRF की टीम डिप्लॉयड रहेंगी।
इसके अलावा स्टेट डिजास्टर रिस्पांस फोर्स है, उसके भी जो भी टीम्स है वो हम लोग। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी, जिसमें सभी एयरलाइंस और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड हैंडलिंग एजेंसी उनको बुलाया था, और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी, और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং আলাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়াতে গেছি, পান খাইবার ঘরে লাগছে, এটা খাইতো নাই যখন এটা খাওয়াতে গেছে আমার নিজের বাগান। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? তিনটা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিচ্ছেন? আচ্ছা, কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিম হইলে তুই দিয়া জিগে গেছে প্রধানের জিগাছে প্রধানের দিন আমরা কোন দরকার নাই।
এখানে কাজ করুন এই ভিডিওটা করে কি কারণে নিবেন আপনি কি খেয়েছে আর আপনি ধরেন না কই লাগাই দে আর কই লাগানো কই লাগাই দে কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসিল যাইবো কাকিরে। যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরে 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটো গাড়ির সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই আসলে 2টা কুত্তা ঝগড়া লাগবে ভাই আমাদের ব্রেক দিতে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসিতে যাই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাক্কালে পরিস্থিতির সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিক নাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটাও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার যে মিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর। এরপরে এটা আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা, গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর। আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করত সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাতে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক টম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? আমার সকালে মাল পরে। আচ্ছা, বাপু চাইছি মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন। তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি। 6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ।
ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি। পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিক অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীর, স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে
সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের ওপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর ভেতরে আসলো 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। তার বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্র্যানাইটের নিয়স। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে কোনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম আক্রমণ করার? কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তী, নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগেরবাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন কামরার মধ্যে উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন কামরা। একজন না পুলিশ জানি অবস্থা স্টেশনে মনে হয়, তাই এসে আমরা ট্রেন থেকে নামাই দিচ্ছে। বুঝতে রিজার্ভেশন কামরা খালি আসছিল, তো কইতাছে রিজার্ভেশন কামরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে ছিটা তোমরা আরেকটা কামরার মধ্যে যাও। তো ওই সময় সারা টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, এই কারণে আমরা গেছি, উঠতাম আরেকটা কামরার মধ্যে উঠতে যেতাম গা। দৌড়ও লাগছে, মাসিও দৌড়ছে, শিখে মতো আমিও দৌড়ছি, কিন্তু দুজনের কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ডাক্তার জন্য দিচ্ছে, আর আমি তুটতে গেলাম গাড়ি। আমার মাসির ফলে এসে মার যাই মনে মাসি পড়ে আছে ট্রেনে নিচ্ছে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা সেই জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসির? ফুলমতি নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগানবাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? কুমারঘাটে, তেলিয়ামুড়া থেকে। হ্যাঁ। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মৌন মিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব, সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19 মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা।
রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাবো। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর ইজলাংজা বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও 2 জন অংশগ্রহণ করেছে। 2 জন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এ ডিভিশন সুপার 4-এর খেলায় প্রথম দিনেই চালকের আসনে ছিল চলমান সংঘ ও কসমোপলিটান। রবিবার দ্বিতীয় দিনের শেষেও পয়েন্টে ঘরে তুলল এই 2 ক্লাব। চলমান সংঘ ও হার্বের বিরুদ্ধে খেলে এবং কসমোপলিটান পোলসারের বিরুদ্ধে খেলে পয়েন্ট নিয়েছে। 2 দিবসীয় এ ডিভিশন সুপার 4-এর ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু হয়েছিল। টিআইটি মাঠে হয় গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হার্বে এবং গ্রুপ লিগে 4র্থ স্থানাধিকারী চলমান সংঘের খেলা। 2 দিনের খেলায় চলমান সংঘ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে করে 247 রান। জবাবে খেলতে নেমে হার্বে সবকটি উইকেট হারিয়ে মাত্র 135 রানই করতে পারে। চলমান সংঘ দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 177 রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেয়। হার্বে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে দিনের শেষে 62 রান করে। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে চলমান সংঘ পুরো পয়েন্ট তুলে নেয়। খেলায় চলমান সংঘের তন্ময় দাস 109 রান করে। হার্বের প্রখার বর্মা 91 রান করেন। বোলিংয়ে চলমান সংঘের কৃষ্ণধন নম 25 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হার্বের অর্কজ্যোতি রায় 50 রান দিয়ে 5 উইকেট পেয়েছে। অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগের রানার্স কসমোপলিটানের মুখোমুখি হয়েছিল গ্রুপ লিগের 3য় স্থানাধিকারী পোস্টার। 2 দিনের খেলায় কসমোপলিটান প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 208 রান করে। জবাবে খেলতে নেমে পোস্টার সবকটি উইকেট হারিয়ে 181 রান করে। কসমোপলিটান দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 209 রান করে। খেলা ড্র হলেও কসমোপলিটান প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে পয়েন্ট পায়। খেলায় কসমোপলিটানের তন্ময় ঘোষ ও বাবুল দে দুজনেই 102 রান করেন। পোস্টারের পৌরষ মিশ্র 53 রান করেন। বোলিংয়ে অভিজিৎ চক্রবর্তী 41 রান দিয়ে 5 উইকেট এবং চন্দন রায় 79 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। পোস্টারের পৌরষ মিশ্র 74 রান দিয়ে 4 উইকেট পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিনব উদ্যোগ টেকনো ইন্ডিয়া ত্রিপুরার তরফে আস্তাবল ময়দানে আইপিএল ফাইনাল প্রদর্শনী। 2023 সালে রাজ্যের শিক্ষাঙ্গনে যুক্ত হয় আরেক বিশ্ববিদ্যালয়, নাম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজের উপর জোর দেয় এই বিশ্ববিদ্যালয়। পড়াশোনার ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হয়। এবার একেবারে ভিন্ন স্বাদের এক উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের তরফে। আগরতলার আস্তাবল ময়দানে আয়োজন করা হয় আইপিএল ফাইনাল প্রদর্শনী। বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী মানুষ এদিন ভিড় জমান এই স্বামী বিবেকানন্দ ময়দানে। সাধারণের পাশাপাশি টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, নানা অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মাঠে। এছাড়া আগরতলার নানা গণ্যমান্য ব্যক্তিত্বকে এদিন মাঠে দেখা যায়। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে এদিন খেলা হয়। এদিন নিজ নিজ পছন্দের দলকে সমর্থন করার মধ্যে দিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা। গ্রুপ আজকে থেকে 40 বছর আগে থেকে এদের এডুকেশন
বিভিন্ন রকমের এডুকেশন, কম্পিউটার এডুকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম নিয়ে এরা কাজ করছেন। তার বাইরেও সোশ্যাল রেসপন্সিবিলিটি যে আছে সেটা নিয়েও কাজ করছেন। বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশন আছেন, স্কুলস আছে, এবং অনেক স্কুল আমাদের বিভিন্ন জায়গাতে আছে, অনেক কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং 4-5টা ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। ত্রিপুরাতে অলরেডি একটা কলেজ আছে, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা, এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা অলসো স্টার্টেড নাও। সো নাও আওয়ার রেসপন্সিবিলিটি ফর দ্য সোসাইটির জন্য, আমাদের কমিউনিটির জন্য আমাদের দায়বদ্ধতা আছে, তার জন্য যাতে এই IPL 2024 সবাই মিলে আমরা দেখতে পারি, উপভোগ করতে পারি, তার জন্যই আমরা এই আয়োজন। টেকনো ইন্ডিয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, ধেয়ে আসছে রেমাল। আজ সকালে ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের মাঝামাঝি জায়গায় হতে পারে ল্যান্ডফল। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী ২ পরগনায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে রেমালের। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল সহ একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। পাশাপাশি বাংলাদেশেও ঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আজ রাত থেকে একাধিক জায়গায় কমলা ও লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। দক্ষিণ গোমতী, খোয়াই, সিপাহীজলা ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মহাকরণে একটি সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আধিকারিকরা। শোনাবো তারা কি বলছেন। Now आज मॉर्निंग में ये इंटेंसिफाई होके सीवियर साइक्लोनिक स्टॉर्म में फॉर्मेशन हुआ है एंड ये क्या करेगा, अभी फर्दर मूवमेंट होगा नॉर्थर्न साइड में एंड एक्सपेक्टेड है आज रात को मिडनाइट को ये बांग्लादेश एंड वेस्ट बंगाल कोस्ट में ये लैंडफॉल हो सकता है। इसके वजह से त्रिपुरा के ऊपर, त्रिपुरा स्टेट के ऊपर जो वार्निंग जारी किया है IMD ने, वो 26 को जो थंडरस्टॉर्म with lightning and that squalling wind 50-60 and इसके साथ heavy to very heavy rainfall होने का चांस है। ये साउथ गोमती, धौलाई, सिपाहीजला, खोवाई एंड वेस्ट डिस्ट्रिक्ट ऑफ त्रिपुरा में एंड जो बाकी दो डिस्ट्रिक्ट है उनाकुटी एंड नॉर्थ में, यहाँ पर ओनली हेवी रेनफॉल एंड थंडरस्टॉर्म विथ लाइटनिंग एंड इसके साथ जो विंड है थोड़ा कम विंड रहेगा, ये 40 to 50 किलोमीटर हो सकता है। 27 को थोड़ा वेदर ज़्यादा रहेगा तो ओवर द स्टेट में एवरी डिस्ट्रिक्ट में ये एक्सट्रीमली हेवी रेनफॉल होने का चांस है सिपाहीजला एंड दैट गोमती डिस्ट्रिक्ट में। इसके साथ इस दो डिस्ट्रिक्ट में IMD ने रेड अलर्ट जारी किया है एंड रिमेनिंग जो डिस्ट्रिक्ट है इसमें हेवी टू वेरी हेवी रेनफॉल एंड इसके साथ जो विंड रहेगा ये 50 to 60 किलोमीटर पर आवर के हिसाब से ऑल डिस्ट्रिक्ट में होने का चांस है। नेक्स्ट 28 को थोड़ा वेदर कम होगा, इंटेंसिटी जो 27 से थोड़ा कम हो सकता है एंड इसके 3 डिस्ट्रिक्ट मेनली ये 28 को इफेक्ट हो सकता है, वो है नॉर्थ उनाकुटी एंड धौलाई। उसके ऊपर हेवी रेनफॉल होने का चांस है एंड रिमेनिंग डिस्ट्रिक्ट में ओनली आइसोलेटेड थंडरस्टॉर्म एंड लाइटनिंग होने का चांस है। ये अभी 3 दिन का वार्निंग IMD ने इशू किया है। इसके ऊपर बात फर्दर कुछ अपडेट होने से आपको बोला जाएगा। थैंक यू डॉक्टर पार्थो। तो आपने ऑलरेडी শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তিনি কয়েকটা উল্লেখযোগ্য অপারেশন করেছেন, কিন্তু বিশাল করে ক্রাইমের রেট কিন্তু ক্রমাগতই দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে এবং বিভিন্ন ঘটনায় এই আমরা তার প্রমাণ পাচ্ছি যে বিশাল করে ক্রাইমের রেট ঊর্ধ্বমুখী। আপাত দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে সারা রাজ্যেই কিন্তু আইন শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু একটা উদ্বেগজনক চিত্র কিন্তু সামনে উঠে আসছে বারবার। এই ঘটনা কিভাবে রাজ্য প্রশাসন সামাল দেয়, এটাই এখন দেখার বিষয়। একেবারেই অরূপ, আমি এখানে বলবো যে আমরা একের পর এক খবর করেছি, আমরা প্রশ্ন করেছি নাগরিক সুরক্ষা নিয়ে। শহরে, রাজধানীতে এমন ঘটনা ঘটেছে যেখানে নাগরিক সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। এখন দাঁড়িয়ে পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে। যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ যে পুলিশ, সেই পুলিশই নাগরিকের সুরক্ষা তো দিতে পারছেন না, উপরন্তু তারাই আক্রান্ত হচ্ছেন। এই ক্ষেত্রে কি বলবে অরূপ? হ্যাঁ দেখো শুভেন্দু, রাজ্যে কিন্তু যে কোনো ক্রাইমের পেছনে কিন্তু এখন দেখা যাচ্ছে দুটি বিষয় মূলত কাজ করছে। এক হচ্ছে নেশার রমরমা কারবার, আর অন্যদিকে আর্থিক ভাগ বাটোয়ারা বা বকরা নিয়ে যে বৎসা, এবং তার সঙ্গে বাড়ছে বেপরোয়া সমাজ বিরোধী তাণ্ডব। এই তিন জিনিসের যে মিলিত যে প্রতিক্রিয়া বা ফলাফল, তার ফলে কিন্তু বেপরোয়া ভাবে দুষ্কৃতি তাণ্ডব বাড়ছে, যেখানে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ যে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত চিন্তাজনক বিষয়। এবং এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু বিশাল করে পুলিশ আক্রান্ত হয়েছে, আমাদের মনে রাখতে হবে। যদিও পুলিশ পরে তাদেরকে অ্যারেস্ট করেছে। সুতরাং গোটা বিশালগড় এরিয়াতে দুষ্কৃতীরা যে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনা কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। রাজ্য প্রশাসন এবং বিশালগড় পুলিশ কিভাবে এই দুষ্কৃতি তাণ্ডবকে শক্ত হাতে দমন করে, সেই দিকে কিন্তু সাধারণ যে শান্তিপ্রিয় নাগরিকরা আছে তারা কিন্তু তাকিয়ে আছে। মনে রাখতে হবে যে যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, তার সামগ্রিক প্রভাব কিন্তু সোসাইটির সর্বক্ষেত্রে পড়ে এবং মানুষের নিরাপত্তাহীনতার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বাধার সৃষ্টি করে এই ধরনের ঘটনা, যেখানে পুলিশ নিজেই আক্রান্ত। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বিশালগড়ে এবারে আক্রান্ত পুলিশ, যে পুলিশকে কিনা নাগরিক সুরক্ষার জন্য দায়বদ্ধ থাকে, যে পুলিশ আমাদের সুরক্ষার জন্য। আমরা একের পর এক খবর দেখিয়েছি যেখানে নাগরিক সুরক্ষার উপর একের পর এক প্রশ্ন তুলেছি। আমরা দেখিয়েছি যে প্রশাসন নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ। এখন এমন একটা ছবি আমাদের সামনে ফুটে উঠল, এই উদ্বেগজনক ছবি, যেখানে কিনা প্রশাসন নিজেই আক্রান্ত। অবশ্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। বিশালগড় থানার ওসি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আজকে 25 তারিখ 25 মে 2024 প্রায় 5টা নাগাদ আমরা ট্রাফিক অভিযান চালাই। ইনফ্যাক্ট আমরা রোজ ট্রাফিক অভিযান চালাচ্ছি শিববাজার ডিস্ট্রিক্টে। তো 5টা নাগাদ আজকে আমরা যখন স্পিড রেডার গান নিয়ে বিশালগড় বাইপাস হাইওয়েতে আমরা যখন চেকিং চালাই, তখন একটা গাড়ি আসে, যে গাড়ির নাম্বার TR01BB 0688 হিউন্ডাই গ্র্যান্ড আইটেম নিউজ। তো এই গাড়িকে ওভার স্পিড ভায়োলেশনের কারণে এটাকে আটকানো হয়। আটকানোর পর গাড়ির ভেতরে আসছিল 4 জন, তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের স্টাফের সাথে। তো ওদেরকে তারপর
আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার গান সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে যাই, স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। স্যার কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। স্যার বাড়ি কোন জায়গায় তারা? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। আমরা কি গাড়ি ছিল তার? গাড়ি ছিল হিউন্ডাই গ্র্যান্ড আইকন নিওস। স্যার তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠেছিল তারা, আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়ে দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল, এরকম আক্রমণ করার কি কারণ থাকতে পারে? সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা স্টাফ তারা জানবে। তারা কি স্যার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর খবর আপনাদেরকে জানাবো যে হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার রয়েছে নিউজ রুম থেকে। সরাসরি চলে যাবো শুভেন্দুর কাছে। শুভেন্দু, গোটা ঘটনা কি হয়েছে? একেবারেই সহেলি, যেমনটা তুমি জানাচ্ছিলে, এই হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকা থেকে এক 17 বছরের একজন নাবালক, যার নাম ভবতোষ শীল, পরে জানা গেছে তার মৃতদেহ উদ্ধার করেছে চা বাগান কর্তৃপক্ষ। যখন তার মৃতদেহ দেখতে পায় সেই সময় তারা পুলিশে এবং যে মৃত যে নাবালক তার পরিবারে খবর দেয়। তারপরে পুলিশ এবং সেই মৃত নাবালকের পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছয়। তারা কিন্তু শোকে ভেঙে পড়েছে ইতিমধ্যেই, যেমনটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে তারা কিন্তু মৃতের পরিবারে ইতিমধ্যেই শোকে ভেঙে পড়েছে। এবং মৃতের বাবা, ভবতোষের বাবা যে রয়েছেন, তিনি কিন্তু যেমনটা জানাচ্ছিলেন যে তাদের পরিবারে সেরকম কোনো কলহ বা কোনো ঝামেলা কিন্তু ইতিমধ্যে হয়নি। এবং তার বন্ধুদের কাছ থেকে যেমনটা তিনি জানতে পেরেছেন যে বাচ্চাটির কিন্তু সেরকম ভাবে কোনো প্রণয় ঘটিত সম্পর্ক বা কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সে একটা সেলুনে কাজ করত। এই কারণেই যে ঠিক কী কারণে নাবালক আত্মহত্যা করেছে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছু বিস্তারিত জানা যায়নি। পুলিশ যদিও এখনো তদন্ত চালাচ্ছে। পুলিশ নাবালকের দেহ ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে এবং এই ময়না তদন্তের পর দেহ কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা রয়েছে। সহেলি, অনেক ধন্যবাদ শুভেন্দু। এই মুহূর্তে যে নাবালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার পরিবারের এই গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া শুনবো? সকালে মালটাল ফেলে দিল, মালটাল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়, তুই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষ শীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? আমার সকালে মাল পাঠাই। আচ্ছা, বাপু চাইছি, মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। ঘটনাটা আমি ঘরে আসলাম, খবর পাই যে আমরা 7C কোনার মানে জফর গাছ আছে একটা, হাত লাগায় মরছে। আপনার আয়া কি দেখছেন? আয়া দেখি ঝোলা অবস্থা আছে। আপনারা চিনতে পারছেন? গেছে। আপনারা তো বাগানেরই কর্মকর্তা? আমরা বাগানে। আপনারা চিনেন না ওকে? কোত্থেকে এসে? এই বিষয়ে কি আপনারা পুলিশকে খবর দিয়েছেন? খবর দিয়েছে পুলিশকে। এই যে মারা গেছে তাকে শনাক্ত করতে কি পেরেছেন কেউ? কি আশেপাশে লোকের খবর দিয়েছি, গেছে আপনি বোঝাই।
এখনো পর্যন্ত জানা যায়নি যে এই নাবালক আত্মহত্যা করেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো, রাস্তা থেকে সরকারি সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। হাতে নাতে ধরে ফেললেন গ্রামবাসীরা। বেআইনি কাজে বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসা বিজেপি নেতার। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ চক্রবর্তী। অরূপ, ঠিক কি হয়েছিল ঘটনা? হ্যাঁ শুভেন্দু, এটা একটি চরম লজ্জাজনক একটি ঘটনা বলা যায় যে একজন জননেতা, মানে যিনি মানুষের জন্য কাজ করেন, তার একটি পোস্ট আছে, যিনি সিপাহীজলা বিজেপি দক্ষিণাঞ্চলের সম্পাদক। তিনি দিনে দুপুরে সরকারি যে সোলার লাইট আছে সেই সোলার লাইট খুলে নিয়ে চলে যাচ্ছেন এবং কারোর প্রশাসনিক কোনো আধিকারিকের কোনো ধরনের নির্দেশ ছাড়া, এবং কি জন্য নিয়ে যাচ্ছেন সেটাও কিন্তু রহস্যময়। যদিও গ্রামবাসীরা এসে তাকে বাধা দেয় এবং বাধা দেওয়ার ফলে তিনি এই কাজে অনেকটা ব্যর্থ হয়েছেন। কিন্তু এখানে প্রশ্ন হলো, রাজ্য সরকার যখন সুশাসনের স্লোগান নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে, যে বিজেপি সরকার, সেই বিজেপি দলেরই একজন নেতা সরকারি সম্পত্তি যেটা মানুষের জন্য দেওয়া হয়েছে, মানুষের সুবিধার জন্য দেওয়া হয়েছে, সেই সম্পত্তি দিনে দুপুরে খুলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু কিছু আর হতে পারে না। এই এবং উদ্বেগজনক ঘটনাটি একই সঙ্গে কিন্তু চরম উদ্বেগজনক, কারণ যাদের উপর মানুষ দল, যাদের উপর বিজেপি দল মানুষকে সেবা করার দায়িত্ব দিয়েছে, তারাই যদি মানুষের জিনিস নিয়ে, মানুষের যে সম্পত্তি যেটা সরকারি সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলে, তার থেকে চিন্তার এবং লজ্জার জিনিস কিন্তু আর কিছুই হতে পারে না। একেবারেই অরূপ, আমরা দেখেছি রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে যে সামান্য চাহিদাগুলো রয়েছে, জনগণের যে বেসিক নিডস, তার জন্য জনগণকে কিন্তু একাধিকবার আমরা ধর্নায় অবরোধে বসতে দেখেছি। সেক্ষেত্রে এই সমস্যাগুলো যারা সরকারের নজরে আনতে দায়বদ্ধ, যে সমস্ত পার্টির তৃণমূল স্তরীয় কর্মীরা, তারাই যখন এই ধরনের গাজোয়ারি খাটিয়ে এই অসাধু কাজগুলো, এই বেআইনি কাজগুলো করে যাচ্ছেন, এই ছবিটা ঠিক আমজনতার জন্য বা উন্নয়নের পক্ষে কতটা উন্নয়নের সহকারী বা কতটা হতাশাজনক ছবি? অরূপ, এই ধরনের ঘটনা কিন্তু আসলে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের ভাবমূর্তিকে অনেকটা ম্লান করে দেয়। যেহেতু রাজ্যের শাসন ক্ষমতায় রয়েছে বিজেপি, যেই নেতা, বিজেপির যে নেতা সোলার লাইট খুলে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু একজন যথেষ্ট প্রভাবশালী নেতা, তার একটা পোস্ট আছে, তার একটা দায়িত্ব আছে। তার উপর হলো দায়িত্ব, তিনি একটা সোলার লাইটের জায়গায় আরো 3টা সোলার লাইট কিভাবে গ্রামের উন্নয়নে, গ্রামের মানুষের স্বার্থে লাগানো যায়, সেই ব্যাপারে তার চিন্তা ভাবনা করার কথা। কিন্তু দেখা যাচ্ছে এখানে তার সম্পূর্ণ বিপরীতে, তিনি ব্যক্তিগত স্বার্থে এই গ্রামবাসীদের জন্য বরাদ্দ সোলার লাইট তার ব্যক্তিগত স্বার্থে খুলে নিয়ে যাচ্ছেন, রীতিমতো গাজোয়ারি করে দলবল সমেত। এর থেকে লজ্জাজনক ঘটনা কিন্তু হতে পারে না। এবং এই ঘটনা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে সরকারি সম্পত্তি সরকার দেয় ঠিকই, কিন্তু তা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয় তা নানান সময় সংবাদ মাধ্যমের শিরোনামে তা উঠে আসে। এইবার কিন্তু বাস্তবিক চিত্রে এবং একদম স্বচ্ছভাবে সেটা ধরা পড়েছে যে স্থানীয় যে গ্রামের মাতব্বর নেতারা রয়েছেন, তারা কি ধরনের দাদাগিরি গ্রামে করেন। একেবারেই ধন্যবাদ অরূপ, তুমি সঙ্গে থেকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, রাস্তা থেকে সোলার লাইট
যেটা সরকারি সোলার লাইট গ্রামবাসীদের স্বার্থে লাগানো হয়েছিল। সেই সোলার লাইট বিজেপি নেতা গায়ের জোর খাটিয়ে একেবারে নিজের বাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন, তাও আবার প্রকাশ্য দিবালোকে। গ্রামবাসীরা বাধা দেওয়ায় গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়ান তিনি, গায়ের জোর দেখান, তার প্রভাব প্রতিপত্তি দেখান। এই ছবি আদতে উন্নয়নের জন্য কতটা সহায়ক বা সরকারের ভাবমূর্তি কতটা ইতিবাচক ফেলবে, ভাবমূর্তিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে ভাবুন। যদি কারো অসুবিধা করে, অসুবিধা করলে অ্যাপ্লিকেশন করেন না এসডিএমের কাছে 100 বার আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি ধরেন না না আপনি ধরেন না, এটা অসম্ভব ব্যাপার, আমার ধরেন না, এটা সরকারি জিনিস, সরকারি জিনিস ধরেন না, হ্যাঁ 5 বছর কি 5 বছর কই আছিল, 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমের জিনিস, হইলে তুই দিয়া জিগে গেবে প্রধানের জিগে দে, প্রধানের দিকে না আমরা কোন দরকার নাই, না প্রধানের উপর প্রধান আছে, এখানে কাজ করে এই ভিডিওটা করে কর ভিডিও কর লাগলা আপনি কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না, এটা কই লাগাই দে, আরে কই লাগাই দে, কই লাগাই দে, কি কাজ কি লিখা এটা কই লাগাই দে, মানে কি কারণে এটা 5 বছরের দিকে আছিল অন যাইবো কি রে। আচ্ছা ঠিক আছে দেখ, অসম্ভব ব্যাপার, আপনি এটা ফেলাইেন না, এই ভিডিওটা কর কত দিত আরো প্রোটেস্ট করব, এটা কর দাও দিত না, এটা সমান দিত না, আর এটা তো প্রধান না করছে, এসডিএমের কাছে যাবো আমি, সরকারি জায়গা, সরকারি কন্যা প্রধান মেম্বারের সঙ্গে একজনে কেউ কথা বলতো, 10 জন আছি না আমরা, এটা সরকারি কন্যা সভাপতি আছে, না ওমা ও কি জানা লাগবো, হ্যাঁ আরো সবাই শুনে গেছে, সবাই শুনে গেছে, কি লইয়া কইছে স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়, কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়, লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই, লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানায় গিয়ে বিক্ষোভ দেখান বিএমএস কর্মীরা। এরপর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। আবারও জানাবো, সকাল থেকেই উত্তপ্ত রাজধানী। বাস চালককে মারধরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ বিএমএস এর। শনিবার রাতে এক বাস ড্রাইভারকে মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকেই রাধানগরে অবরোধ করে ভারতীয় মজদুর সংঘ। অবরোধের জেরে চরম বিপাকের মধ্যে পড়েন যাত্রীরা। তবে এসডিপিওর আশ্বাসে অবরোধ তুললেও প্রথমে পশ্চিম থানা এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। তারা কি জানাচ্ছেন এই মুহূর্তে শোনাবো। আমাদের এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল এখানে, যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম, যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলে দিলে লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি। এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ঝুমকি দিতেছে। তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না রাধানগর স্ট্যান্ডে। না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি দুইটা কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো। কেন তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অস্ত্র। তিনোটা স্ট্যান্ডে মানে একটা টেন্ডার সিস্টেম। শ্রমিকের কোনো স্ট্যান্ড কোনো হিতে বা কোনো সংবিধানে টেন্ডার সিস্টেম হয় না, কোনো গাড়ি স্ট্যান্ডে কোনোদিন টেন্ডার হয় না। কিন্তু আমাদের এই টেন্ডার চলছে। টেন্ডার চলাকালীন তারা যে সময় উইদাউট রেজুলেশন ছাড়া 10 টাকা 20 টাকা, এক মাসে গুলো 20 টাকা দিয়ে দিব, এক মাসে গুলো 30 টাকা দিয়ে দিব, কোনো রেজুলেশন ছাড়া তারা অন্যায়ভাবে তারা তুলা তুলতে হবে 70 টাকা। হ্যাঁ, এখন আবার কোথাছে তারা বাসের থেকে 70 টাকা নিব। এমনও বাস আছে আমার 4 দিন 5 দিন পর একটা ঠিক পরে, এমনও গাড়ি আছে সারাদিন নাম্বার পরে। আমরা শুধু এই স্ট্যান্ডে না, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ওয়েস্টের প্রত্যেকটি স্ট্যান্ডে সেরকম সমস্যা। তা আমরা এই অজুহাত প্রশাসন সবেরই সাহায্য আছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যদি কথা জানতে চাই যে শ্রমিক কি আমরা বাঁচবো না আগামী দিন আরো আমরা মরবো। আপনি কি দেখা করছেন? হ্যাঁ, দেখা করছেন না, তাহলে এখন 5 জনের প্রতিনিধি আমাদের এসডিও স্যারের নাম দিয়েছে, তাহলে ওনাকে আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা সাইডে বসবো, আপনি কথা বলে আমাদের। আজকে আমাদের এখানে আসা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের উপরে সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি যে ওনার কানে যদি গিয়ে আমাদের বার্তা পৌঁছায়, উনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং শ্রমিকদের প্রতিদান দেবেন। যদি তারপরও কোনো বিহিত না হয়, তার বিকল্প ব্যবস্থা আমরা নিজেরা বসে আলোচনার মাধ্যমে আমরা নেব। এখনো অগ্রিম আমি কিছু বলতে চাইছি। থ্যাংক ইউ।
তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। রাধানগর বাস স্ট্যান্ডে চালককে মারধরের প্রতিবাদে যান শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ। দোষীদের কঠোর শাস্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন শ্রমিকরা। রাজ্যে বিজেপি সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। রাজ্য সরকারকে কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় রাজ্যের সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পান খেতে গুলিবিদ্ধ চাষি, ঘটনা আমবাসা থানার ধনছড়া এলাকায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। চলে আসছি বিস্তারিত সংবাদে। শনিবার রাতে রাধানগর বাস স্ট্যান্ডে এক চালককে বেধড়ক মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। এর প্রতিবাদে রোববার রাধানগর থেকে সমস্ত বাস বন্ধ রাখেন চালকরা। পরে ঘটনার সঠিক বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন তারা। বাস চালকদের অভিযোগ, শনিবার রাতে তাদের এক শ্রমিককে বেধড়ক মারধর করেছে অসীম কুমার দাস। বর্তমানে রাধানগর স্ট্যান্ডের পরিচালন করছেন উনি। এর আগেও বহুবার এই অসীমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে বাস চালকদের অভিযোগ, এক চালককে এই অসীম বেধড়ক মারধর তো করেছেনই, এর পাশাপাশি নানা অনৈতিক কাজও এই স্ট্যান্ডের ভিতর তিনি করে থাকেন। এই স্ট্যান্ডের ভিতরে থাকা একটি বাথরুম ভেঙে দোকান ভাড়া দিয়েছেন তিনি। পরিশোধীয় জলের ট্যাঙ্ক ভেঙে গাড়ির সার্ভিসিং সেন্টার বানিয়েছেন অসীম। তবে মানুষকে শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে মার ই কর তুই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লইয়া থাকা বাড়ি। এরপর আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার আইনা সিসি ক্যামেরাটি লাগাইছে। প্রত্যেক পুরোটা ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওই টেবিলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম। থাকি আছে কমল, তাহলে দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলে বিলটা আসলো, টেবিল আসলো, চেহার আসলো,
আমার দোকানে মাল আসতো একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাবি না, আমি সরাইছি না দিকে মাল আজকব দিকে অ্যাপ করছে আমার 10-12 হাজার টাকা মাল, কোনো কপত নাই, বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি, আমার কাছে বড় বড় লোক মাথা আছে। অভিযোগ বাস চালক শনিবার রাত 9টা নাগাদ রাধানগর স্ট্যান্ডে আসেন, তখনই তাকে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারধর করেন অপারেটর অসীম কুমার দাস। আমার একটাই না দুইটা পালাই যেমনে পারে এমনি মারুন, আমি বলে তাই বকছি বলে দেখেন না গাড়ি করতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গা? সিজাইমনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় হয়েছে ঘটনা? 9টার সময় রাত্রেবেলা। এরপরে আপনি এখান থেকে রাত্রেবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ, আরো 2 জন আমাদের বিএম হয়ে গেছে, বিএম থেকে আবার জিবিস হয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন উত্তেজিত চালকরা। এদিন উত্তেজিত হয়ে গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হয়ে বিক্ষোভ সহ অসীম কুমার দাসের কঠোর শাস্তির দাবি করেন। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ সহ টিএসআর এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। এই বাস যে শ্রমিক, একজন শ্রমিক আছিল, এখানে যে সোসাইটিতে টেন্ডার সিস্টেম যে অসীম দাস তাইনে প্রচন্ডভাবে আমার এক শ্রমিককে আঘাত করে মাথা ছিলি লাগছে, হসপিটালে এডমিট আছে, পাউটা বাইকে নিতে। আমরা সকালে মনে করছি একটা এফআইআর করছি, এফআইআর করার পরে আমরা তারা যে সঙ্গভঙ্গ বিভিন্নভাবে শ্রমিকরা হুমকি ধুমকি দিতেছে, তো তাই আজকে আমরা ডিসিশন করছি যে শ্রমিকরা আজকে আর আমরা গাড়ি চালাবো না। রাধানগর স্ট্যান্ডে না চালানোর কারণে সব শ্রমিকরা চিন্তাধারা করছে যে আজকে আমরা সিএম এর বাড়ি বা রাস্তা আমরা কোনো অবরোধ না, তাদের সাথে আমরা চেষ্টা করি কথা কমবো যে আসলে আমরা আদৌ শ্রমিকরা কি বাঁচবো না আসলে সুসাইড করবো কেন। তাই নিয়ে আমরা এই শ্রমিকের স্বার্থে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন শ্রমিকের স্বার্থটা পৌঁছাতে পারি না, কোনো সময় আমরা তাদের কাছে কোনো কথা বলতে পারি না। এই হলো আমাদের মেন মূল অন্ত। তিনোটা স্টেডিয়ামের একটা টেন্ডার সিস্টেম। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি গোটা আগরতলা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার রাজ্যে বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস। এই সরকার সব দিকে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডাবল ইঞ্জিন সরকারকে কড়া ভাষায় সমালোচনা করে প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যে একদিকে চলছে বিদ্যুৎ সংকট আর অন্যদিকে চলছে পানীয় জলের সংকট। রাজ্যে খাদ্য সংকট চলছে বলেও অভিযোগ করেন তিনি। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রাজ্যের বর্তমান বিজেপি সরকারকে বিজ্ঞাপনমুখী ব্যর্থ সরকার বলে অভিহিত করেন তিনি। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানায়, সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। শোনা যাক কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীর বিস্তারিত বক্তব্য। সংকট মোকাবেলা করা, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ার মহকুমা হাসপাতালে এক উপজাতি দম্পতি, তার স্বামী প্রয়াত পূর্ণজয় সিং, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহরণের পথে মারা যায়। পূর্ণজয় তার স্ত্রী মরমণি ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সেই মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য। এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য খেয়ে গেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও খাদ্য মন্ত্রীকে কঠোর সমালোচনা করেন প্রবীর চক্রবর্তী। রাজ্যের উপজাতি এলাকায় অনাহারে অর্ধাহারে চলছে বলে এদিন অভিযোগের সুরে জানান তিনি। টিপরা মথা দলকেও সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, উপজাতিদের এই দুর্দশার সময়ে সম্পূর্ণ নীরব মথা। রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর ভিতরে নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে উপজাতি মহলার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারে রাস্তায়
মধ্যে সন্তান বৃদ্ধি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতীয় অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই অপদার্থ সরকার, যাদের নেতৃত্বাধীন সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ তাদের আর থাকার কোন নৈতিক অধিকার নাই। তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে শান্তি ব্যবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা রাজ্যের জনগণকে ঐক্যবদ্ধ করে প্রদেশ কংগ্রেস এই অব্যবস্থার বিরুদ্ধে আগামী দিনে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে বলে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান। তার অভিমত, এবারের নির্বাচনে পরাজিত হয়ে কেন্দ্রে ক্ষমতাচ্যুত হবে বিজেপি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে বাংলাদেশের মোংলা, খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। তার প্রভাব এদিন রাত থেকে টানা 3 দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাতাস বইতে পারে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের তরফে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে। পূর্বাভাস অনুযায়ী এ সময় ঘূর্ণিঝড় রেমাল রয়েছে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 240 কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের বঙ্গোপসাগরে, যা রবিবার মধ্যরাতেই বাংলাদেশের মোংলা, খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে। স্থলভাগে আছড়ে পড়ার সময়ও রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার বেগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে, চলবে মঙ্গলবার পর্যন্ত। সঙ্গে বাতাস বইবে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া অফিসের পূর্বাভাসের প্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সময় খুব বেশি প্রয়োজন না হলে মানুষকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে সতর্ক থাকতেও। এ সম্পর্কে রবিবার দুপুরে মহাকরণে সাংবাদিক সম্মেলনে রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জন্য প্রশাসনের তরফে আগাম সব রকম ব্যবস্থাই নিয়ে রাখা হয়েছে। स्पेशली आज रात से और कल और परसों 2 दिन यानी कि 26, 27, 28 हेवी टू वेरी हेवी रेनफॉल एंड साथ में बहुत विंड स्पीड 50 से 60 किलोमीटर पर आवर की रहेगी। तो ये स्टॉर्म में जो त्रिपुरा में आएगा, बाहर दूसरा रहेगा बट त्रिपुरा में जो होगा वो इतना अफेक्ट होगा। इसको जैसे हम लोगों को पहली बार ये बुलेटिन IMD से आया तो इमीडिएटली रेवेन्यू डिपार्टमेंट ने जो कंसर्न डिस्ट्रिक्ट अथॉरिटीज है यानी कि डिस्ट्रिक्ट मजिस्ट्रेट हैं, जो डिस्ट्रिक्ट डिजास्टर मैनेजमेंट अथॉरिटी, उनको हमने इमीडिएटली 24 मई को एडवाइजरी इशू कर दिया है कि क्या क्या प्रिपरेटरी स्टेप्स लिए हैं। उसके ऑर्डर में आपने देखा होगा, पत्रिका में भी वो आया था कि क्या क्या स्टेप्स लेने हैं। और साथ में मैं सारे DMs के साथ कॉन्स्टेंटली टच में हूँ। आज भी अभी प्रेस कॉन्फ्रेंस के बाद में हम एक मीटिंग करेंगे टू टेक स्टॉक ऑफ द सिचुएशन। ठीक है, साथ में इसके साथ साथ हमारा जो स्टेट इमरजेंसी ऑपरेशन सेंटर है और जो डिस्ट्रिक्ट में इमरजेंसी ऑपरेशन सेंटर्स हैं वो 24/7 फंक्शनल हैं और फंक्शनल। রাজ্যের রাজস্ব সচিব জানান, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠক হয়েছে NDRF টিমের সঙ্গেও। তাদের 3টি টিম আগাম প্রস্তুতি নিয়ে 3টি জেলায় প্রস্তুত থাকবে। এ সময় স্কুল কলেজ এমনিতে বন্ধ রয়েছে, তবে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সোম ও মঙ্গলবার বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। निर्णय आपको बता देता हूँ। पहला निर्णय ये था कि स्कूल और एजुकेशनल इंस्टीट्यूशन, जनरली स्कूल ऑलरेडी बंद है, बट जो नहीं भी अगर बंद है तो उनको इंस्ट्रक्शन दिया जाएगा, खासकर आंगनवाड़ी सेंटर को, कि कल यानी 27 और 28 को बंद रहेंगे। और सोशल वेलफेयर डिपार्टमेंट ये इंस्ट्रक्शन करेगा कि टेक होम राशन रहे, स्कूल्स बंद रहेंगे, आंगनवाड़ी सेंटर बंद रहेंगे। ट्रांसपोर्ट डिपार्टमेंट को भी दिया गया है कि वो अपना तैयारी कर लेंगे, कहीं मान लीजिए रास्ता रुके कुछ भी प्रॉब्लम हो तो वो रेलवे से कैसे व्यवस्था करना है ये करेंगे। डिपार्टमेंट तो फूड स्टॉक अवेलेबल रहेगा। हमने इसके साथ साथ NDRF जो है नेशनल डिजास्टर रिस्पांस फोर्स है, उसकी जो यहाँ पर टीम है उसको हमने उसके साथ भी मीटिंग किया, उनको भी अलर्ट किया है। तो वो भी एक अलग से एक टीम जो है साउथ डिस्ट्रिक्ट या गोमती में अभी वो डिसाइड करके एक डिप्लॉय कर देंगे
जिससे कि उस एरिया में जहाँ पर ये साइक्लोन का प्रभाव ज़्यादा होने की संभावना है वहाँ वो एक अलग डिप्लॉयमेंट करेंगे। एक ऑलरेडी नॉर्थ में कुमार घाट में डिप्लॉयड होती है और साथ में एक और टीम, तो टोटल 3 एनडीआरएफ की टीम डिप्लॉयड रहेंगी। इसके अलावा स्टेट डिजास्टर रिस्पॉन्स फोर्स है, उसके भी जो भी टीम है वो हम लोग। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে ইতিমধ্যেই আগরতলা ও কলকাতার মধ্যে চলাচলকারী বিমানের সমস্ত উড়ান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যা কার্যকর থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত। এছাড়াও আগরতলা থেকে দিল্লি, ব্যাঙ্গালোর ও গুয়াহাটির মধ্যে কিছু বিমান চলাচল করবে। इस संदर्भ में जो है तैयारियां पहले ही पूर्ण की जा चुकी है। कल ही हमने जो स्टेक होल्डर मीटिंग की थी जिसमें सभी एयरलाइंस और हमारे दूसरे स्टेक होल्डर्स CISF और ग्राउंड लैंडिंग एजेंसी उनको बुलाया था और उसके लिए जो भी आवश्यक तैयारियां थी वो तैयारी हमने कर ली गई है। इसी के साथ जो है कलकत्ता से आने वाली आज और जाने वाली फ्लाइट कल मॉर्निंग में 9 बजे तक जो है बंद रहेंगी और बाकी फ्लाइट जो है बेंगलोर से, दिल्ली से, गुवाहाटी से, इम्फाल वो सामान्य रूप से ऑपरेट हो रही है आज। और कल के बारे में शाम को 5 बजे बाद निर्णय लिया जाएगा वेदर फोरकास्ट के बेस पे कल का ऑपरेशन किस तरह से रहेगा। इसी के साथ पैसेंजर्स को होने वाली असुविधा के लिए कंसर्न एयरलाइंस को सूचित कर दिया गया है कि वो पैसेंजर्स के साथ कंटिन्यूस कोऑर्डिनेशन में रहें और उनको एडवांस में बता दें ताकि पैसेंजर अननेसेसरी एयरपोर्ट तक नहीं आए। इस आपके माध्यम से मैं कहना चाहूँगा पैसेंजर्स को कि वो जो है आने से पहले एक बार जो है कंसर्न एयरलाइन से जो है चेक कर लें। धन्यवाद। রাজ্য প্রশাসনের বক্তব্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পরিস্থিতি মোকাবিলায় আগাম সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ অনেক সময় কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই সময়ে সবারই সতর্ক থাকা জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পান খেতে গুলিবিদ্ধ চাষি, পরপর 3টে গুলি লাগে তার শরীরে। ঘটনা রবিবার সকালে আমবাসা থানার ধনছড়া এলাকায় এক জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান চাষি শানহিনথাং হালাম। প্রতিদিনের মতোই কাজ করছিলেন তিনি, তবে সঙ্গে আর কেউ ছিল না। হঠাৎ করে তাকে আচমকা কেউ পিছন থেকে পরপর 3টি গুলি করেন। তিনি কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার পরিবার পরিজনরা ঘটনা জানতে পেরে তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। আমি সকালে পান খাওয়া গেছে, পান খাইতে পরে এটা খাইতো নাই যখন এটা খাওয়া গেছে আমার নিজের বাগান। গুলিটা কে করছে কেমনে কইতাম দেখছি না। কয়টা গুলি লাগছে শরীরে? 3টা গুলি লাগছে। পরে আপনি মানে বাড়ির লোকে কিভাবে খবর দিছে? আচ্ছা, কে গুলিটা করছে দেখছেন নি? আপনি কি দামি পান খেতে গেছিলেন? আমার নিজের পান। আচ্ছা, সঙ্গে কেউ আসছিল আপনার? কি মনে হয় কি কারণে আপনার উপরে গুলিটা করতে পারে? কারোর সঙ্গে ঝগড়া বিবাদ আছিল? নাম কি? বয়স কত? বাড়ি? ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? থানা কোনটা? থানা কোনটা? ঘটনা কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পেলেন রাজ্যের মেয়ে দীপা কর্মকার। এই প্রথম জিমন্যাস্টিকে স্বর্ণ মেডেল প্রাপ্তি ভারতের। উজবেকিস্তানের তাসখান্দে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তাতে চিত্তাকর্ষক 13.566 স্কোর করে সোনা জেতেন দীপা। রাজ্যের সোনার মেয়েকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাস্তার সোলার লাইট তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন বিজেপি নেতা, হাতে নাতে ধরে ফেলায় গ্রামবাসীর সঙ্গে বচসা। ঘটনায় উত্তেজনা সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডে। গ্রামবাসীর সুবিধার জন্য রাস্তায় সোলার লাইট লাগিয়েছে সরকার। রাস্তা থেকে সেই সরকারি লাইট তুলে বাড়ি নিয়ে যেতে চাইছিলেন বিজেপির সিপাহীজলা দক্ষিণের সম্পাদক স্বপন কুমার দাস। আর এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সোনামুড়া বটতলী 3 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা বাধা দেওয়ার পরেও নিজের প্রভাব খাটিয়ে পোস্টার তোলা থেকে পিছু হটেননি স্বপন। অনেকক্ষণ ঝামেলা হওয়ার পর অবশেষে খান্তি দেন তিনি। 5 বছর কি 5 বছর কই আছিল? 5 বছর কেন্দ্রীয় সরকারের স্কিমে প্রধানের দিকে আমরা কোনো দরকার নাই।
কি কারণে নিবেন আপনি কি খেলছে আর আপনি ধরেন না কই লাগাই দে আর কই লাগানো কই লাগাই দে কি লিখা এটা কই লাগাই মানে কি কারণে এটা 5 বছরের দিকে আসলে আমি যাইবো কি রে যে নেতাদের একেবারে তৃণমূল স্তরে সরকারের সাহায্য পৌঁছে দেওয়ায় সহযোগিতা করা উচিত, তারাই নিজেদের স্বার্থের জন্য এলাকাবাসীর সুবিধার তোয়াক্কা করছেন না। এই ধরনের ছবি কতটা উন্নয়ন পরিপন্থী প্রশ্ন করছেন আমজনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রবিবার মেলাঘরে অটো দুর্ঘটনায় আহত 5 যাত্রী। দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে। অটো দুর্ঘটনা ঘটে মেলাঘরের 5 মূর্তি এলাকায়। জানা গিয়েছে যাত্রী নিয়ে যাওয়ার সময় আচমকাই অটোবারের সামনে চলে আসে একটি পথকুকুর, যার ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক এবং পাশের জঙ্গলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় অটো গাড়িটি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের জিবি হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। আমার গাড়িতে আস্তে আস্তে একটা বলছি ভাই আসলে দুটা কুত্তা ঝগড়া লাগবে ভাই আমাদের ব্রেক দিচ্ছে কুত্তারা গাড়ি তলে পড়ে গেছে, গাড়ি উল্টে গেলেছে ভাই। মানে কুত্তা বাসিতে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে? কজন আছে তোমার গাড়িতে? 3 থেকে 4 জন আছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? হাসপাতাল কে আছে? ফায়ার সার্ভিস গেছে? উল্লেখ্য, কিছুদিন আগে এই পথ কুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে বিশালগড়ে মারা গিয়েছিলেন এক অটো চালক। রাজ্যের সড়কগুলিতে নির্বিবাদে ঘোরাফেরা করে কুকুরের দল। এই পশুদের নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় প্রায়শই ঘটছে এহেন ছোট বড় দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা প্রেস ক্লাবে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। উদ্যোক্তা ছিল মেডিকেল অ্যাস্ট্রোলজির রিসার্চ ফ্রেটার্নিটি। শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এক প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার বলেন, ইতিপূর্বে নির্বাচনের সময় রক্তদান শিবির কমে গিয়েছিল, তাতে হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা যায়। পরে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে এখন ফের নিয়মিত রক্তদান শিবির হচ্ছে। এটা আগামীতেও জারি রাখতে হবে। নির্বাচনের প্রাকারে পরবর্তী সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, সেই কারণে রক্ত স্বল্পতা দেখা গিয়েছিল ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চাহিদার মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় 1 দিবসীয় সাংগঠনিক কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা সংগঠনের সভাপতি কমল দত্ত, জেলার বিএমএস সাধারণ সম্পাদক বাপি দেবনাথ, প্রদেশ কমিটির সদস্য শিবতোষ মজুমদার, বিশেষ সমাজসেবক সুমন দেবনাথ, নেপাল দাস, সত্যব্রত সাহা, রাজ্য কমিটির বিএমএস সেক্রেটারি অরুণব দত্ত সহ তপন দে, মানিকনাথ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপাংশু মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন চালক রবীন্দ্রচন্দ্র দাস সহ আরো অনেকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের মহকুমা কমিটি গঠন করা। তো সংগঠিত শ্রমিক যারা তারাও শ্রমিক, অসংগঠিত যারা তারাও শ্রমিক, আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি আমরাও শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। শ্রমিক কথাটা যাতে তার যে অর্থ সেটাকে যাতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করি সেই দিকটিও আমাদেরকে দেখতে হবে। আমরা যারা অসংগঠিত শ্রমিক আমরা রেলে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে। জানা গেছে রবিবার ভোর আনুমানিক 5:30টা নাগাদ ধর্মনগর রেল স্টেশনের 42 নম্বর পিলারের কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে রেল পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের অনুমান মালগাড়ি যাওয়ার সময় মালগাড়ির নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতের বয়স আনুমানিক 50। বর্তমানে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো দাবিদার না থাকলে 3 দিন পর এই মৃতদেহের সদ্গতি করবেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মাল গাড়ি ডাউন আইসে এমন সময় আপনার যে নিয়ার সামনের পয়েন্ট নাম্বার 42/1-0 ওই জায়গাতে একটা মানে ট্রেনের নিচে পড়ে গেছে, মানে রান ওভার হয়েছে আর এরপরে এটা
আমাদের ধর্মনগর স্টেশন মাস্টার ইনফরমেশন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেছে প্রগতি বিদ্যা মন্দির স্কুল। রবিবার এমবিবি স্টেডিয়ামে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে হোলি ক্রস স্কুলকে 6 উইকেটে পরাজিত করে খেতাব জয় করে প্রগতি বিদ্যা মন্দির। ম্যাচে প্রগতি বিদ্যা মন্দিরের হয়ে সর্বোচ্চ 41 রানে অপরাজিত ছিলেন প্রতীক দেববর্মা। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। হরেন্দ্রনগর চা বাগানে উদ্ধার এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার হরেন্দ্রনগর চা বাগানের 7B এলাকায় উদ্ধার হয় এক নাবালকের ঝুলন্ত দেহ। মৃত 17 বছরের ভবতোষশীল নোয়াগাঁও এলাকার বাসিন্দা প্রণব শীলের ছেলে। চা বাগানের কর্তৃপক্ষ ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর দেওয়া হয় মৃতের পরিবারেও। মৃতের বাবা জানান তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না, এমনকি কোনো প্রেম ঘটিত সম্পর্কও ছিল না ভবতোষের। একটি সেলুনে কাজ করতো সে, যে কারণে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনাতে কইতেই পারতেছি না। সকালে বাজারে গেছে দোকানে, আমার সকালে মালটুল ফেলে দিল। মালটুল ফেলে দেওয়া, বাবু তুমি যাও, আমি তুই বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে হয়। এই দোকানে গেল, আইলাম আমি বাড়ি। এরপর তো আর কইতে পারতেছি না। নাম কি? নাম হয়েছে ভবতোষশীল। বয়স কত? বয়স 18। এই জায়গাটা আপনার বাড়ি থেকে কত দূর হইব? তো আমরা বাড়ি থেকে অনুমান পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা কোনো প্রেমের কোনো সম্পর্ক এমন কোনো কিছু নাই? কি কারণে এই ধরনের পদক্ষেপ সে নিতে পারে কোনো ধারণা আছে? ভগবান করতে পারবো। আপনার সঙ্গে কোনো ঝগড়া হয়েছে না? আমার সকালে মাল পাঠাই। আচ্ছা, বাপু চাইছি মাল পাচ্ছি, আমি বাজার গেছি, হ্যাঁ বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আবার দোকানে গেছে। নাম জানি কি কইছিলেন আপনার? আমার নাম প্রণব শীল। বামুটিয়া থানার পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। শোকের ছায়া মৃতের পরিবারে। মোহনপুর থেকে সবুজ সরকারের রিপোর্ট, নিউজ নাও। ভিকি খুনের তদন্তে রবিবার মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। খুনের পর অতিক্রান্ত হয়েছে 26 দিন, তবে তারপরেও দেবপ্রসন্ন দেব হত্যাকাণ্ডের মামলার জট খুলতে ব্যর্থ রাজ্য পুলিশ। ধরা পড়েনি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত মূল অভিযুক্তরা। রবিবার ঘটনা তদন্তে মোহনপুর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় রাজ্য পুলিশ। তবে কি কারণে এই তল্লাশি সে বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ কর্তারা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, এসডিপিও সুব্রত বর্মন ও সিধাই থানার পুলিশ কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে এই বাড়িটিতে চলে পুলিশের তল্লাশি।
6 জনকে জালে তোলবার পরেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। ধরাছোঁয়ার বাইরে রাজু বর্মন, বিমান দাসেরা। কোন পথে হাঁটছে পুলিশ তদন্ত, সেই নিয়েই প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দারিদ্রতা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জম্পুইজলা মহকুমার প্রমোদনগর স্কুলের আংশিক প্রতিবন্ধী ছাত্রী তাসলিমা আক্তার। রবিবার তাকে সংবর্ধনা দেয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। তাসলিমার সাফল্যে খুশি তার পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মাধ্যমিক পরীক্ষায় বসে প্রথম স্থান অর্জন করে তার কথা শুনে আমি তাসলিমার বাড়িতে চলে আসি। আমি ব্যক্তিগতভাবে সংগঠনের তরফ থেকে তাসলিমাকে একটি বাংলাদেশে ধেয়ে আসছে রেমাল। সমুদ্র বন্দর পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 118 থেকে 151 কিলোমিটার। আগ্রাসী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের 10 ফুট জলোচ্ছ্বাসের সংখ্যা। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 3 জারি, পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের 4টি সমুদ্র বন্দরের উপর সতর্ক সংকেত বাড়ানো হয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছেন। এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা 7:10 ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে, যা সর্বোচ্চ ক্যাটাগরির 1 শক্তিমাত্রার ঝড় হিসেবে 26 মে অর্থাৎ রবিবার রাত থেকে 27 মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা 6টায় বাংলাদেশের পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার, মোংলা থেকে 405 কিলোমিটার, কক্সবাজার থেকে 400 কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রোমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 3 জারি করা হয়েছে। 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর ফলে জেটিতে থাকা সব জাহাজের লোড আনলোড কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এই জন্য আমরা সমস্ত প্রশাসন, আমাদের কর্মী বাহিনী, স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। এটা ধরেন আগামীকাল ভোর থেকেই এটার প্রাথমিক পর্যায়ে আঘাত শুরু হবে। আগামীকাল এবং সন্ধ্যা পর্যন্ত মধ্যে এটা অতিক্রম করবে বলে আমাদের বর্তমানে পূর্বাভাস যে মনে হচ্ছে আর কি। এখনকার গতিবেগ আমাদের 60 থেকে 88 কিলোমিটার এবং এটা যখন ভোরবেলা এটা মহাবিপদ সংকেত দেখা দিবে তখন এটা 110 থেকে 130 কিলোমিটার পর্যন্ত এটা হতে পারে এবং 8 থেকে 10 ফুট পর্যন্ত প্লাবিত হতে পারে এবং যদি ওই সময় জোয়ার থাকে এটা আরো বাড়তে পারে। এখন আমাদের মোংলা পোর্ট এবং আমাদের পায়রা পোর্ট থেকে 375 কিলোমিটার দূরে রয়েছে, মোংলা পোর্ট থেকে 405 কিলোমিটার দূরে রয়েছে এবং এটা 16 থেকে 17 মাইল বেগে ধেয়ে আসছে সামনের দিকে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঝড় মোকাবিলায় উপকূলবর্তী বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করছে পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা। উপকূলীয় অঞ্চলের অতি ঝুঁকিপূর্ণ এলাকার সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাংলাদেশের উপকূলীয় উপজেলা শ্যামনগর, আশাশুনি সহ কালীগঞ্জ, দেবহাটা এলাকার আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত, শুকনো খাবার মজুত, প্রত্যেক ইউনিয়নে মেডিকেল টিম প্রস্তুত ও পর্যাপ্ত খাবার জল মজুত রাখা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডও প্রস্তুত রয়েছে। রাতের শেষ দিকে অথবা কালকে ভোরের দিকে এটা আমাদের আরো মহাবিপদ সংকেতের দিকে যে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন থেকেই আমাদের উপকূলের সমস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা, জেলার সমস্ত প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীর
স্বেচ্ছাসেবক, রেড ক্রস, সিপিবি সহ সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে অনতিবিলম্বে সমস্ত উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা এই যখন এটা মহাবিপদ সংক্ষেপে কালকে ভোর নাগাদ দেখা দেওয়ার সম্ভাবনা, তখন আপনার 8 থেকে 10 ফুট আপনার জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং যদি সেটা জোয়ারের সময় থাকে এবং সেটা আরও বেশি মাত্রায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার থেকে বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়ছে নতুন ঘূর্ণিঝড় রেমাল। ভীত সন্ত্রস্ত বাংলাদেশের মানুষ। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। ট্রাফিক কর্মীদের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল পুলিশ। ঘটনা বিশালগড়ে। বেপরোয়া মাস্তানি আর গুন্ডামি রাজ্যে বেড়েই চলেছে। সরকার স্বীকার না করলেও বিভিন্ন ঘটনায় বারবার উঠে আসছে এই সত্য। এবার ট্রাফিক পুলিশকে মারধর ও ট্রাফিকের গাড়ি ভাঙচুরের ঘটনায় 4 যুবককে আটক করল বিশালগড় থানার পুলিশ। জানা গেছে, ওভার স্পিডে গাড়ি চালাবার জন্য এই 4 যুবকের গাড়িটি আটক করেছিল কর্তব্যরত পুলিশ কর্মীরা। তখনই ডন সুলভ মনোভাব নিয়ে কর্মীদের উপর হামলে পড়ে স্বঘোষিত 4 মাস্তান। ছিঁড়ে দেয় এক ট্রাফিক কনস্টেবলের উর্দি। গোটা ঘটনা বিস্তারিতভাবে জানায় পদস্থ ট্রাফিক দপ্তর আধিকারিকরা। আটকানোর পর ভেতরে আসছিল 4 জন। তারাও মিসবিহেভ করা শুরু করেছে আমাদের সাথে। তো ওদেরকে তারপর আমাদের ট্রাফিক জ্যাম মেশিন একটা ভেঙে দিয়েছে, আর তারপর একটা স্পিডার সেটাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তারপর আমি স্পটে গিয়ে 4 জনকে আমরা ডিটেইন করে আমরা ওদেরকে বিশালগড় থানাতে হ্যান্ড ওভার করি। আর কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম প্রবীর দেবনাথ, শ্রীপদ চক্রবর্তী, পাল সাহা, তপন দেবনাথ। তার বাড়ি কোন জায়গায়? তারা সবার বাড়ি রানীবাজার পেয়েছে। কি গাড়ি ছিল? গাড়ি ছিল হিন্দাই গ্র্যানাইটের নিয়স। তারা কি আপনাদের কর্মীদের উপর হাত উঠিয়েছিলেন? হ্যাঁ, একজন আমাদের কনস্টেবলের উপর হাত উঠিয়েছিল তারা। আর ওঠার পর আমরা তার আগে ডিটেইন করি 4 জন। স্যার, আপনাদের তরফ থেকে থানায় কি কোনো মামলা দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত? আমরা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন দিয়েছি, তো সেটা ইনভেস্টিগেশন করে হবে। স্যার, তাদের মানে উদ্দেশ্যটা কি ছিল এরকম আক্রমণ করার? কি কারণ থাকতে পারে সেটা তো ঠিক বলা যাচ্ছে না, সেটা তো থানা তারা জানবে। তারা কি তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল? নেশাগ্রস্ত সেটা তো ঠিক এই মুহূর্তে বলতে পারবো না নেশাগ্রস্ত কিনা, সেটা পরে 7 দিন পরার পর সেটা জানা যাবে। পুলিশের হাতে আটক 4 যুবকের বাড়ি জিরানিয়ার মজলিশপুর এলাকার। তাদের নাম প্রবীর দেবনাথ, শিবরতন চক্রবর্তীর নেপাল সাহা ও তপন দেবনাথ বলে জানান ট্রাফিক দপ্তরের আধিকারিকরা। ধৃত 4 যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করে ট্রাফিক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশনে। ট্রেনে করে কুমারঘাট যাচ্ছিলেন খোয়াই বাগের বাজার এলাকার বাসিন্দা ফুলমতি সরকার। সঙ্গে ছিলেন বোনের ছেলে। ভুল করে একটি সংরক্ষিত কামরায় উঠে পড়লে সেখান থেকে নামিয়ে দেয় পুলিশ। পরে আরেকটি কামরায় তড়িঘড়ি করে উঠতে গেলে ফুলমতি সরকারকে সজোরে ধাক্কা মারে কামরায় থাকা কিছু অমানবিক যাত্রী। ধাক্কার ফলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। রবিবার তেলিয়ামুড়া রেল স্টেশনে সংগঠিত এই হৃদয় বিদারক ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ফুলমতি সরকার নামের এই মহিলা। সময় রিজার্ভেশন আমরা মতো উঠছি তেলিয়ামুড়া স্টেশন থেকে। আমরা তো জানি না এটা রিজার্ভেশন আমরা। একজন চেয়ারম্যান না পুলিশ জানি সম্ভবত স্টেশনে মনে হয়, তাই না এসে আমরা ট্রেন থেকে আলামা দিচ্ছে ওইটা রিজার্ভেশন আমরা খালি আসছিল। তো কইতাছে রিজার্ভেশন আমরা তোমরা একটা লাইনে যাওয়া, লাইনে সেটা তোমরা আরেকটা আমরা মধ্যে যাও। তো ওই সময় সারা টাইম হয়ে আছে ট্রেন, কিন্তু তাই না আমরা ট্রেনে রাখছে না। তোমরা যাই চলে গেছে বাড়িতে কুমারঘাটে, যে কারণে আমরা গেছি উঠতাম, আর একটা আমরা মধ্যে উঠতে যেতাম গা দৌড়ও লাগছে, মাসিও ধরছে শিখে মতো আমিও ধরছি, কিন্তু দুজন কারণে আর উঠতে পারছি না। তারা পিছন থেকে ডাক্তার জন্য দিছে, আর আমি উঠতে গেলাম গাড়ি, আমার মাসের ফেলা এসে মার যাই মনে মাসে পড়ে আছে ট্রেনে নিচে। পরিষ্কার ট্রেনে যাওয়ার সময় একটা ওই লম্বা একটা জায়গা থাকে, আমরা লাগে সেই জায়গাটা হাইতে আছে। কি নাম আপনার মাসে? পুরোমতে নমস্ত্র সরকার। কোন জায়গায় বাড়ি? বাগান বাজার খোয়াই। কই জায়গায় ছিলেন আপনারা? মাঘাটি তেলিয়ামুড়া থেকে। হ্যাঁ। আপনার নাম? সুভাষ সরকার। আহত ফুলমতি সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
সামান্য ভুলের মাসুলের পরিণতি যে এমন ভয়ানক হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি তিনি। যারা অহরহ ভুল করে চলেছে সেই মানুষের নিষ্ঠুরতার শিকার হয়েই বর্তমানে গুরুতর আহত ফুলমতি সরকার। নিজের বাড়ির বদলে তার ঠিকানা এখন হাসপাতাল। তেলিয়ামোড়া থেকে সঞ্জীব দাসুর রিপোর্ট, নিউজ নাও। দেব প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার মৌন মিছিল বের করে স্থানীয় এলাকাবাসীরা। মিছিলে ভারতরত্ন সংঘের সদস্য ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভিকি খুনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে বলে দাবি করেন সংঘের সম্পাদক। মূল অভিযুক্ত রাজু বর্মনকে এলাকা ছাড়া করার জন্য গণস্বাক্ষর নেওয়া হচ্ছে বলে জানান সংঘের সম্পাদক চন্দন চক্রবর্তী। একটা মনোমিছিল বের করছে যাতে তাকে চিরতরে আমাদের এই সংঘ থেকে বহিষ্কার করা যায় এবং এলাকা থেকে এরকম দুষ্কৃতিকারী যাতে আর ভবিষ্যতে না আর কোনো দুষ্কর্ম করতে পারে, সেই জন্য এলাকাবাসীর একটা দাবি যাতে তাকে এলাকা ছাড়া করতে হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে রবিবার। আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন হয়। পূর্বতন সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী এবারেও পদে বহাল থাকেন। কোষাধ্যক্ষ পদে যথারীতি বহাল রয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। দুই গোষ্ঠীর টানাটানির মধ্যেই রবিবার ঘোষণা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি। কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলিতে পূর্বতন যারা ছিলেন যথারীতি তাঁরাই বহাল থাকেন। নিয়ম অনুযায়ী আগামী 3 বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটি এই রকম: সভাপতি প্রণব সরকার, সহসভাপতি 3 জন, রূপক সাহা, চঞ্চল নন্দী ও অমিত দেব। সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব হয়েছেন 4 জন। এরা হলেন কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত ও রাজীব পাল। কোষাধ্যক্ষ হয়েছেন শঙ্কর প্রসাদ দত্ত। প্রেসিডেন্ট প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আসছেন আমাদের কোচ হিসাবে উনি আসছেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কাজ করে, তার জন্য নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত। এবছর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরুর পর থেকেই দুটি গোষ্ঠীর মধ্যে নীরব কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছিল। বিগত 3 বছর ধরে কমিটির শীর্ষ পদে যারা ছিলেন তাদের সরানোর একটা চেষ্টা হলেও আখেরে সেই প্রয়াস ভেস্তে যায়। এই অবস্থায় নতুন কমিটির পদাধিকারীরা আগামী 3 বছর রাজ্যে ফুটবলের উন্নয়নে কি করেন এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে কোচিং ক্যাম্পে মোট 30 জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন। শেষ দিনে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার। ত্রিপুরার ছেলে সোমদেব দেববর্মন আন্তর্জাতিক টেনিসে রাজ্য তো বটেই, ভারতকেও গর্বিত করেছে বহুবার। কার্যত তাকে দেখে রাজ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের অনেকেই আজকাল টেনিসের প্রতি ঝুঁকছে। তাদের কথা মাথায় রেখেই এবার সামার টেনিস কার্নিভাল ফ্রি কোচিং ক্যাম্পের আয়োজন করেছিল ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। আগরতলার মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল গত 19শে মে। শিবিরে মোট 30 জন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে 2 জন ছিলেন রাজ্যের বাইরে থেকে আসা। রোজ তাদের সকাল বিকেল প্রশিক্ষণ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ কোচ ও ট্রেনার। 8 দিনের এই ফ্রি কোচিং ক্যাম্প রবিবার শেষ হয়েছে। শেষ দিনে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হয় সার্টিফিকেট। তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার, রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত রায় সহ অন্যান্য অতিথিরা।
রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, টেনিস কোচিং ক্যাম্প ঘিরে খেলোয়াড়দের সহ তাদের অভিভাবকদের মধ্যেও বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। আমাদের ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত 19 তারিখ থেকে আমাদের টেনিস সামার টেনিস কোচিং কার্নিভাল শুরু হয়েছিল, যেটা ফ্রি টেনিস কোচিং ক্যাম্প ছিল। আমরা ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এই প্রথমবারের মতো টেনিস কার্নিভাল করেছি। খুব সাড়া পেয়েছি আমরা। সত্যি কথা কি, এই তপ্ত রৌদ্রের মধ্যেও আমাদের এখানে সকালের সেশন, বিকেলের সেশনে প্রায় 25 থেকে 30 জন নিয়মিত অংশগ্রহণ করেছে। এখানে বিশেষজ্ঞ টেনিস কোচ এবং ট্রেনার সবাই নিয়মিত প্র্যাকটিস করিয়েছেন ওনাদেরকে। আমরা আশা করছি এই ট্রেনিং থেকে, এই যে সামার ট্রেনিং কোচিং ক্যাম্প হয়েছে, ওখান থেকে ভালো প্লেয়ার আগামী দিন আমরা পাবো। এতে রাজ্যের যারা এখন বর্তমানে 1 নম্বর কুইজলাংজা বর্মা, ওনারাও ছিলেন এই ক্যাম্পে, এবং রাজ্যের বাইরে থেকেও 2 জন অংশগ্রহণ করেছে। 2 জন প্রতিভাবান টেনিস মহিলা বাচ্চা খেলোয়াড় ছিলেন, ওনারা অংশগ্রহণ করেছেন। রাজ্য টেনিস অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তারা আরও জানান, মালঞ্চ নিবাস টেনিস কমপ্লেক্সে খেলোয়াড়দের জন্য আগামী মাসেই একটি জিমনাসিয়াম হল চালু হতে চলেছে। এখানে খেলোয়াড়দের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। টেনিসে কেউ আগ্রহী হলে মালঞ্চ নিবাসে এসে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।